সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। করোনার এই মহামারী কালে দেশ ও দেশের বাইরে বসে যারা আমাদের সাথে এই প্রোগ্রামটি উপভোগ করছেন তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন এন্ড রিসার্চ হাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়ার পারভেজ জানাচ্ছি স্বাগত। আজ আপনারা উপভোগ করছেন আমাদের অনুষ্ঠানের পঞ্চম পর্ব এবং বিগত 4টি পর্বে আপনারা আমাদের সাথে থেকেছেন, আমাদেরকে দিয়েছেন ব্যাপক সাড়া, উদ্দীপনা, আমাদেরকে পাঠিয়েছেন খুদে বার্তা, SMS এবং জানিয়েছেন আপনাদের অনুভূতির কথা এবং আপনারা কি কি বিষয় জানতে চান সেই বিষয়। তারই ধারাবাহিকতায় আমরা নতুন একটি এপিসোড আপনাদের মাঝে নিয়ে এসেছি এবং আপনারা জানেন আমাদের প্রোগ্রামটির নাম হচ্ছে বিভাব, পারসেপশন, এবং এখানে আমরা সমাজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে নিয়ে আসি এবং আমাদের মাঝে থাকেন একজন এক্সপার্ট, একজন গবেষক অথবা সমাজের বিভিন্ন দক্ষ গুণী। তারই ধারাবাহিকতায় আজ আমাদের মাঝে উপস্থিত আছেন একজন গুণী ব্যক্তি, প্রণতা ভট্টাচার্য, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ভারত। আজ তিনি আমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় অংশগ্রহণ করছেন এবং আমাদের বিষয়টি হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন অন গ্লোবাল ভিলেজ, স্পটলাইট অন পোস্ট করোনা প্রস এন্ড কনস। এ বিষয় আলোচনায় অংশগ্রহণ করবেন এবং সরাসরি আমাদেরকে জানাবেন বিভিন্ন ইস্যু এবং বিভিন্ন পারসেপশনের কথা। আপনারা এই প্রোগ্রামটি সরাসরি উপভোগ করছেন আমাদের ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন এন্ড রিসার্চ হাবের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে এবং if you have any kind of question about this related topic, feel free ask your question in our Facebook official page. So আসুন আজকে আমরা আমাদের অতিথি প্রণতা ভট্টাচার্যের সাথে আলোচনায় অংশগ্রহণ। প্রণতা, প্রথমেই আপনাকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। জি, আমি প্রথমেই দর্শকদেরকে ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে ধন্যবাদ জানাই পারভেজ মহাশয়কে এবং IPRH কে যে এরকম অনুষ্ঠান তৈরি করার জন্য, এবং বিভাব আমিও ফলো করছি, আগের এপিসোড গুলো আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে, এটাও জানিয়ে রাখি। অনেক ধন্যবাদ। আমরা প্রথমে জানতে চাইবো যে এখন করোনার মহামারী কাল চলছে এবং এই করোনার মহামারী কালে আপনি কেমন আছেন এবং এই লকডাউনের সময় আপনি কিভাবে অতিবাহিত করছেন? করোনার সময় লকডাউন বিষয়টা সত্যি যারা কর্মক্ষেত্রে, যারা দৈনন্দিন জীবনে কর্মক্ষেত্রে বেরোন তাদের পক্ষে জিনিসটা খুবই কষ্টকর। যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের পক্ষে খুবই কষ্টকর। তার কারণ হচ্ছে কি সেখানে তাদের রোজগারের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে। আর যারা হয়তো আমাদের মতন হয়তো একটু হোয়াইট কলার জবস এর মধ্যে আছেন তাদের পক্ষেও জিনিসটা খুব কষ্টকর, কারণ একটা বাড়ির চৌহদ্দির মধ্যে থাকা, সেই ইন্টারঅ্যাকশন, সেই হিউম্যান টাচ বা হিউম্যান ইন্টারঅ্যাকশন, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা মিস করে যাচ্ছি, সেই জিনিসগুলো কিন্তু থাকছে না। ফলে শারীরিক অসুস্থতার একটা পরিবাহের সঙ্গে সঙ্গে আমার মনে হয় মানসিক ভাবেও মানুষজনের পক্ষে এই জিনিসটাকে মেনে নেওয়াটা খুব অসুবিধাজনক রয়েছে। আমিও সেই একই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং সেইটাকে যতটা সম্ভব ভালো থাকার চেষ্টা করছি, যে শারীরিকভাবে এবং মানসিকভাবে যতটা এই বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে ওঠা যায়, যতটা মানুষজনের সঙ্গে কমিউনিকেট করা যায় এই ওয়েবসাইট, অনলাইন বা একাডেমিক ইভেন্টস গুলোর মাধ্যমে। আজকে এইখানে যোগদান করার আরো একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে ওই নিজেকে একটু চাঙ্গা রাখা, একটু আলোচনা করা, চিন্তা ভাবনার আদান প্রদান করা, এটাই, এভাবেই কাটাচ্ছি এখন লকডাউন। খুব ভালো লাগলো যে আপনি সুস্থ আছেন, ভালো আছেন, এবং আমরা লক্ষ্য করেছি আপনি অনেকগুলি অনলাইনের গবেষণার সাথে যুক্ত আছেন এবং আমরা প্রায়শই আপনাকে বিভিন্ন অনলাইন প্রোগ্রামে দেখছি। আজকে আমাদের যে ইস্যু, সেই ইস্যু সম্পর্কে আমরা জানতে যাব যে
আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশন হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই শাখা যেখানে আন্তর্জাতিক ঘটনাবলী এবং রাষ্ট্রগুলির মধ্যেকার বিশ্ব ইস্যু সমূহকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আলোচনা করা হয়। বর্তমান সময় হলো এক মহামারীর কাল। এ সময় একটি রাষ্ট্রকে কি ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা বা পর্যবেক্ষণ করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রটা সবসময় আমরা যেটা জানি, যারা আমরা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করি বা সিস্টেম নিয়ে যারা আমরা আলোচনা করি, তারা আমরা সবসময় জানি যে এই সিস্টেমটা কিন্তু একটা অ্যানার্কিক্যাল সিস্টেম। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো রেজাইম নেই যে রেজাইমটা কোনো জিনিসটাকে কন্ট্রোল করে দেয় বা কোনো নর্মস বলে দেয়। যদিও ইউনাইটেড নেশনস আছে বা আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ইত্যাদি নানা রকম গাইডলাইন আমরা পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্র কিন্তু ভীষণভাবে শক্তিশালী। তাই রাষ্ট্র কেমন ভাবে নীতি নিচ্ছে সেটা কিন্তু রাষ্ট্রগুলোর ওপরেই নির্ভর করে। তো একটা সভ্য সমাজে বাস করে আমাদের যেটা মনে হয় যে এই সময়টাতে রাষ্ট্রগুলোর উচিত হচ্ছে গিয়ে যতটা সম্ভব একটা কোঅপারেটিভ এনভায়রনমেন্ট তৈরি করা। পারস্পরিক যে সমস্যাগুলো বা যে ব্লেম গেম গুলো আছে, সেই সমস্যাগুলোকে যদি আপাতত একটু পাশে সরিয়ে রেখে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে আমরা কিভাবে মোকাবিলা করব সেটা যদি সবাই মিলে একটু ভাবা যায়। এই যে ভ্যাকসিনেশনের প্রসেস, যে কিভাবে ভ্যাকসিন হবে, ভ্যাকসিন কিভাবে বাজারে আসবে বা মানুষের কাছে সেই ভ্যাকসিন গুলোকে আমরা কিভাবে পৌঁছে দেব, সেই জিনিসগুলো নিয়ে রাষ্ট্রগুলো যদি একটু সদর্থক ভাবে সহযোগিতার পরিবেশ তৈরি করে, আমার মনে হয় সেটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ। তবে জানি না বাস্তব ক্ষেত্রে সেটা কতটা সম্ভব হয় বা সেটা কতটা হচ্ছে, সেটা নিয়ে হয়তো প্রশ্ন উঠে যেতে পারে আর কি। আমার এটাই মনে হচ্ছে। জি, অনেক ধন্যবাদ। অনেক সুন্দরভাবে এই জিনিসটিকে ব্যাখ্যা করছেন। এটা সত্য, আসলে এই মহামারীর কালে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রকেই একটু অন্যরকম স্ট্র্যাটেজি আমাদের গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক সারা বিশ্ব রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। তাছাড়া আলোচ্য বিষয় অনুসন্ধান ও চর্চা দ্বারাই সবসময় আধুনিক রাজনীতি, অর্থনৈতিক ও সার্বাঙ্গিক বিষয়ে একাধিক রাষ্ট্রের অর্থনৈতিক মতাদর্শের সম্পর্ক গড়ে ওঠে এবং বোঝাপড়া, সম্পর্ক আদান প্রদান, সহযোগিতা ইত্যাদিকে বোঝা যায়। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যটা কোথায়, এবং একটি রাষ্ট্রের জন্য এই দুই সম্পর্ক বোঝা এবং রক্ষা করা কতটুকু গুরুত্ব বহন করে বলে আপনি মনে করছেন? দেখুন, রাজনৈতিক যে বিশ্লেষণ, সেই রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে দিয়ে যদি আমরা যাই তাহলে দেখবো যে আন্তর্জাতিক রাজনীতির ধারণাটা, এটা যদি আমি একদম আমার ব্যক্তিগত মতামত দিই তাহলে আমি বলবো যে এই ধারণাটা অনেকটা সীমাবদ্ধ। কারণ রাজনীতির যে ধারণা, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই রাষ্ট্রগুলো বেশি গুরুত্ব পেয়ে যায়, যে রাষ্ট্রগুলো কিভাবে একটা সিস্টেম বা একটা অর্ডারের মধ্যে রেসপন্ড করছে, কিভাবে তারা আদান প্রদান করছে, শুধুমাত্র রাষ্ট্রের যে নীতি নির্ধারণ বা রাষ্ট্রগুলো পরস্পরের সঙ্গে কিভাবে রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্কগুলোকে তৈরি করছে সেইটা। কিন্তু যদি আমি আন্তর্জাতিক সম্পর্ক বলি, তাহলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রটা কিন্তু বিশাল ব্যাপ্ত। তার মানে ব্যাপ্তিটা, মানে দ্য স্পেকট্রাম ইজ মাচ মোর ব্রডার দ্যান ইন্টারন্যাশনাল পলিটিক্স। ইন্টারন্যাশনাল পলিটিক্স এর দায়রাটা অনেকটা ছোট, আমার মনে হয় ইট ইজ মাচ লিমিটেড, whereas international relations is much more broader arena, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাবজেক্টের কিন্তু একটা জাক্সটাপোজিশন হতে পারে। মানে সোশ্যাল সায়েন্সেস এর যে আদার ডিসিপ্লিনস গুলো আছে সেগুলোর গুরুত্বও কিন্তু এখানে চলে আসে, যে আন্তর্জাতিক সম্পর্ক যদি বিশ্লেষণ করতে যাই। এছাড়াও যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখি, আমি যদি পেডাগজির ব্যাপারটাকে একটু সরিয়ে রেখে শুধু প্র্যাকসিসটাকে যদি চিন্তা করি, তাহলে দেখবো যে এর মধ্যে কিন্তু এথনিক ইস্যুস, হেলথ ইস্যুস, হিউম্যান রাইটস, আরো নানা রকম নন স্টেট অ্যাক্টর্স, বিভিন্ন বিষয়, ইন্টারন্যাশনাল আদার অর্গানাইজেশন, সিভিল সোসাইটিস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রের মধ্যে ঢুকে যাচ্ছে। মানে একটা এ টু জেড ফ্যাক্টরের মতন, যে যেখানে আমরা আন্তর্জাতিক সম্পর্কের থিওরি গুলোও পড়ছি, ওয়েস্টার্ন থিওরিজ, নন ওয়েস্টার্ন থিওরিজ, তার সঙ্গে আবার যদি আমরা প্র্যাকসিসে ফিরে আসি, প্র্যাকসিসে এসে দেখবো যে সেখানে একটা রাষ্ট্রের ফরেন পলিসিও আমরা দেখতে পাচ্ছি, হিউম্যান রাইটস এর ধারণাও সেখানে আমরা পাচ্ছি, কিভাবে হিউম্যানিটারিয়ান ইন্টারভেনশন হচ্ছে, কিভাবে এথনিক ক্লিনজিং হচ্ছে বা জেনোসাইড হচ্ছে। এটার
পরিব্যাপ্তিটা অনেকটা বেশি, যেটা কিনা ইন্টারন্যাশনাল পলিটিক্স বললে সেটা কিন্তু আমরা অনেকটা ন্যারো একটা ভিউ পাই, যে যেখানে আমরা হয়তো অনেক ক্ষেত্রেই হয়তো আমরা চিন্তা করে নিই যে বিশ্বের কতগুলো বড় বড় রাষ্ট্র তারা কি করছে বা তারা কি ভাবছে, বা সাউথ এশিয়ার ডোমেনে, আমরা যেহেতু সাউথ এশিয়াতে বাস করছি তাই সাউথ এশিয়ার ডোমেনে কোন রাষ্ট্রগুলো কি করছে, এরকম একটা রাষ্ট্রকেন্দ্রিক ধারণা বড্ড বেশি চলে আসে। কিন্তু যদি আমি আন্তর্জাতিক সম্পর্ক বলি, তাহলে কিন্তু নিকারাগুয়া বা গিনিতে কি হচ্ছে, বা কোন দেশে একটা পজিটিভ স্টেপ নেওয়া হচ্ছে, কোন দেশে হয়তো শিক্ষার প্রসারটা কিরকম ভাবে হয়েছে, সেখানে একটা ছোট্ট সুন্দর মডেল ফলো করা গেছে, বা একটা কোথাও রিজিওনাল মডেলের মাধ্যমে একটা অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়েছে, তার মধ্যে কিন্তু এভরিথিং ইনক্লুডেড। আমি দেখতে পাবো যে সেখানে পলিটিক্সও রয়েছে, তার সঙ্গে ইকোনমিক্সও রয়েছে, তার সঙ্গে সোশ্যাল ইস্যুজও রয়েছে, তার মধ্যে সিভিল সোসাইটির রোলও রয়েছে। তো এই জায়গাটা অনেক অনেক বেশি, আন্তর্জাতিক সম্পর্ক বললে এই জায়গাটা একটা বিরাট ক্ষেত্রকে চিহ্নিত করে, এবং এটা বেশ মানে এভলভিং, এমার্জিং এবং এভলভিং, এই জিনিসটার কিন্তু কোথাও অন্ত হয় না। মানে অনেক জিনিস কিন্তু নতুন নতুন ভাবে এখানে ইনকর্পোরেট আমরা করতে পারি, সেটা কিন্তু একটা সুযোগ থেকে যায়। অনেক ভালো লাগছে আপনার সাথে আলোচনায় অংশগ্রহণ করে, এবং আপনি অনেক সুন্দরভাবে আমাদেরকে ইস্যুগুলি নিয়ে কথা বলছেন। আশা রাখি দর্শকরা উপভোগ করছেন। আহ আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞায় অধ্যাপক বামার এবং পার্কিন্স বলেছেন, বিশ্ব সম্প্রদায়ের মত আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়ন ও পরিবর্তনশীল। একজন গবেষক হিসেবে আপনি তাদের এই সংজ্ঞাকে কিভাবে ব্যাখ্যা করতে চান? এটার ব্যাখ্যাটা আমি একটু আমার মতন করে নিই। তার কারণ হচ্ছে কি, আমার মনে হয় যে গবেষণার ক্ষেত্রে অনেক সময় তো আমরা চেষ্টা করি যে মানে কিভাবে আমাদের যে একাডেমিক স্পেকটিকল সেইটা দিয়ে আমরা জিনিসটাকে কিভাবে দেখবো, উই ট্রাই টু সি দ্য থিংস থ্রু আওয়ার ওন একাডেমিক স্পেকটিকল। তো আমি যদি এটা আমার একাডেমিক স্পেকটিকল থেকে দেখি, এর সঙ্গে হয়তো অনেক স্কলার বা অনেকের হয়তো মিলও পাওয়া যেতে পারে, তবে এই ক্ষেত্রে আমি খুব ব্যক্তিগতভাবে একটা মতামত দেব। সেটা হচ্ছে কি, যে অবশ্যই পরিবর্তনশীলতার একটা গুরুত্ব আছে। পরিবর্তনশীল কারণ প্রেক্ষাপট আমরা দেখছি যে কি, যে পরিবর্তিত কিন্তু হয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল যে অর্ডার তার মধ্যে কিন্তু পর্যায়ক্রমিক পরিবর্তন আসছে। যদি আমরা দেখি যে বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে আমরা জানি যে একটা ঠান্ডা যুদ্ধের ফেজ, যেখানে কিনা দুটো ইডিওলজিক্যাল ব্লকের মধ্যে গোটা বিশ্ব বিভাজিত হয়ে পড়ছে, এবং তার মধ্যে থেকে আবার একটা থার্ড ব্লকও অনেক সময় চিন্তা করা হয়, যে যেটা কিনা ন্যাম কান্ট্রিজ, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, যার মধ্যে অনেক অ্যাসেন্ট কান্ট্রিজ গুলো, সদ্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রগুলো তার মধ্যে ছিল, এবং তারা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। তো সেই সেই ধরনের যে বাতাবরণ, সেই বাতাবরণের থেকে আবার পাল্টে গেল যখন সোভিয়েতের পতন হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আরেকটা রকমের অর্ডার আসছে, একটা ইউনিপোলার ওয়ার্ল্ডের থেকে দেখা যাচ্ছে যে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আবার এই সময় দেখা যাচ্ছে যে আবার পোস্ট করোনা ইত্যাদি ফলে কিন্তু গ্লোবালাইজেশন, এবং তারপর পরে গ্লোবালাইজেশনকে মাথায় আমরা যত নিচ্ছি, আস্তে আস্তে আমাদের জীবনের মধ্যে অ্যাবজর্ব করতে করতেই এসে গেল হচ্ছে কি করোনা। তো এই যে পরিস্থিতি কিন্তু সদা পরিবর্তনশীল, সেইটাকে আমরা অস্বীকার করতে পারছি না। তবে এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যে যদি আমি ওই টমাস কুনের যে একটা প্যারাডিগম্যাটিক শিফটের কথা বলা যায়, যে একদম টেকটনিক শিফট, যে একদম সিস্টেমিক একটা চেঞ্জ হয়ে গেল, একদম উলট পালট হয়ে গেল, রাষ্ট্রের স্ট্রাকচার গুলো ভেঙে গুড়িয়ে গেল, বা একদম একটা বিশ্ব কি বলবো গ্লোবাল ভিলেজ, একদম ট্রু সেন্সে গ্লোবাল ভিলেজ তৈরি হয়ে গেল, সেই ধরনের সি চেঞ্জ কিন্তু আমাদের এখনো আসেনি, বা সেই দিকে কিন্তু কোনো টেন্ডেন্সিও আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমি বলবো যে এক্ষেত্রে অবশ্যই পরিবর্তনশীলতার কথা আমি বলবো, তবে তার সঙ্গে আমি এটাও বলতে চাইবো যে কন্টিনিউইটি অ্যান্ড চেঞ্জ, এটাকেই আমি বেশি গুরুত্ব দেব। তো আমি অন্তত পামারের এই বক্তব্যকে আমি ধরে নেব যে তিনি হয়তো নুয়ান্সেস এর কথা বলছেন, তিনি হয়তো পুরোপুরি সিস্টেমিক সি চেঞ্জ বা টেকটনিক শিফটের কথা হয়তো তিনি বলছেন না। অন্তত আমার নিজস্ব ব্যাখ্যা বা নিজস্ব যে মানে আমার যে অ্যাবজর্ব করা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টাকে আমি যেভাবে অ্যাবজর্ব করেছি, তার মধ্যে দিয়ে আমি অন্তত এই জিনিসটাই মনে করি। জি জি, খুব খুব সুন্দর বলছেন আপনি, কারণ আপনার পারসেপশন দিয়ে আপনি যে ব্যাখ্যাটা আমাদের করেছেন, আশা রাখি দর্শকরাও বুঝতে পারছেন যে ইট ইজ এ ফাস্ট ফ্যাক্টর, এবং সেভাবে গ্লোবাল এরাতে আসলে আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমাদের আরো হয়তোবা সময় লাগবে, ভবিষ্যতে প্রত্যেকটি রাষ্ট্র হয়তোবা এই নিয়ে আরো চিন্তা ভাবনা করবে।
রাষ্ট্রবিজ্ঞান ছাড়াও আন্তর্জাতিক সম্পর্কের উপর জ্ঞানের অনেক শাখার প্রভাব আছে, যেমন ইতিহাস, আন্তর্জাতিক আইন, দর্শন, ভূগোল, মনোবিজ্ঞান, সাংস্কৃতিক বিজ্ঞান ইত্যাদি। এতে আলোচিত বিভিন্ন ইস্যুর মধ্যে বিশ্বায়ন এবং সমাজ ও রাষ্ট্রের সার্বভৌমত্বের উপরে বিশ্বায়নের একটি প্রভাব আমরা লক্ষ্য করে থাকি। কিন্তু এই বিশ্বায়নের প্রভাবের মধ্যে আমরা কিছু নেগেটিভ ইম্প্যাক্টও দেখি, যা যেমন ধরুন নিউক্লিয়ার শক্তির বিস্তার, পরিকল্পিত অপরাধ বা মানব নিরাপত্তা ইত্যাদি, যা একটি দেশ ও জাতির জন্য বয়ে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। একজন গবেষক হিসাবে এর থেকে পরিত্রাণ কি কোনো উপায় আছে বলে আপনি মনে করেন? গ্লোবালাইজেশনের যে বিষয়টা, যে আমরা যখন গ্লোবালাইজেশনের এরাতে ঢুকছি, মানে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট যখন রেজাইম, ওয়াশিংটন কনসেনসাস হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি গ্লোবালাইজেশন বিষয়টা তো প্রথমেই হচ্ছে কি অর্থনীতি, কারণ ফ্রি ফ্লো অফ ইকোনমি। এই ফ্রি ফ্লো অফ ইকোনমি হতে গিয়ে প্রথম যেটা হয় যে যে দেশীয় যে ছোট ছোট রাষ্ট্রগুলো, ডেভেলপিং যে থেকেও যে আরো যে আন্ডার ডেভেলপড রাষ্ট্রগুলো রয়েছে, তাদের যে ছোট ছোট শিল্পগুলো সেগুলো কিন্তু একটু হলেও বাইরের কম্পিটিশনের মাঝখানে কিন্তু মুখ থুবড়ে পড়ছে। কারণ যখনই ফ্রি ফ্লো অফ ইকোনমি হচ্ছে বা ফ্রি ফ্লো অফ ট্রেড হচ্ছে, তখনই কিন্তু দেখা যাচ্ছে যে বড় সংস্থাগুলো এসে তাদের জায়গাটাকে দখল করে নিচ্ছে, ফলে ছোট ছোট দেশীয় শিল্পগুলো কিন্তু আহ মুখ থুবড়ে পড়ছে, বা সেটা হয়তো কম্পিটিশনটাকে তারা ট্যাকল করতে পারছে না বা ফেস করতে পারছে না। ফলে এক একটা রাষ্ট্রের কিন্তু জাতীয় অর্থনীতি বা জাতীয় যে চরিত্র, তাদের অর্থনীতির যে জাতীয় চরিত্র, সেটা কিন্তু অনেকটাই পরিবর্তিত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যে কথাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়ান সাইজ ফিটস অল, যে একটাই সাইজ সেটা সবাইকে ফিট করানো হচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির কিন্তু একটা প্রভাব সবার উপরে পড়েছে। প্রথম প্রভাবটা হচ্ছে কি অর্থনৈতিক, যার অর্থনৈতিক প্রভাব মানে কি হচ্ছে যে একটা জিনিস খুব অদ্ভুত ভাবে দেখা গেছে যে গ্লোবালাইজেশনের পরে কিন্তু ধনী দরিদ্রের যে রেশিও সেটা কিন্তু অত্যন্ত ভাবে বাড়ছে, মানে ধনী আরো ধনী হচ্ছে, দরিদ্র মানুষেরা আরো বেশি দরিদ্র হচ্ছে। মিডল ক্লাস কনসেপ্টটা হয়তো রয়েছে, কিন্তু সেই মিডল ক্লাসের পারচেজিং পাওয়ার বা তাদের অর্থনৈতিক ক্ষমতাও কিন্তু একটু একটু করে নামছে। ধনী দেশগুলো আরো বেশি ধনী হয়েছে, যে দেশগুলো অর্থনৈতিকভাবে দুর্বল ছিল তাদের অর্থনীতি কিন্তু আরো আরো অস্তাচলে যাওয়ার অবস্থায় দাঁড়িয়েছে। এই জিনিসটা কিন্তু দেখা গেছে, এবং এক্ষেত্রে অনেক রাষ্ট্রেরই কিন্তু লোন নিয়ে, আইএমএফ থেকে লোন নিয়ে বা ওয়ার্ল্ড ব্যাংকের যে গাইডলাইন সেগুলো মানতে গিয়ে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেইটা যেরকম আছে, তার সঙ্গে সঙ্গে এর কিছু সোশিও পলিটিক্যাল ফ্যাক্টরসও আছে। যেমন যদি বলি যে পোরাস বর্ডার, যে ট্রেডটাকে এনহ্যান্স করার জন্য বর্ডার গুলোকে যে খোলা হয়, সেই বর্ডার খুলতে গিয়ে বর্ডার খোলার যেরকম একটা ভালো দিকও আছে, যে ট্রেডটাকে খুব ভালোভাবে ফেসিলিটেট করা যাচ্ছে, তার সঙ্গে ইট ইজ অ্যাকচুয়ালি ব্রিঙ্গিং আপ দি টেন্ডেন্সিজ অফ নার্কো ট্রেড, women trafficking, children trafficking of children, women and so many. তো এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই যে এই ধরনের হিউম্যান সিকিউরিটি যে ইস্যুস, নন ট্র্যাডিশনাল যে সিকিউরিটি, যেগুলো আনকনভেনশনাল যে সিকিউরিটি চ্যালেঞ্জেস, সেই চ্যালেঞ্জেস গুলো কিন্তু গ্লোবালাইজেশনের এরাতে আমরা আরো বেশি করে পাচ্ছি। বা টেররিস্ট অ্যাক্টিভিটিস বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা ট্রান্সবর্ডার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এই জিনিসগুলো কিন্তু বেড়েই চলেছে। সেইগুলোকে প্রতিহত করতে গেলে আমার মনে হয় যে একটা জিনিসই কাজে দিতে পারে, সেটা হচ্ছে গিয়ে যে কোঅপারেশন। একটা কোঅপারেটিভ স্ট্রাকচারের মধ্যে যদি রাষ্ট্রগুলো না আসে, তারা যদি একটা বর্ডার ট্রাফিকিং কে আমাদেরকে হ্যান্ডেল করতে হয়, তাহলে হ্যান্ডেল করতে গেলে আমাদের একটা প্রপার ইনস্টিটিউশনাল মেকানিজম দরকার, যে যে রাষ্ট্রগুলো বর্ডার শেয়ার করছে তারা তাদের বর্ডারটাকে সুরক্ষা দেবে। আবার বর্ডার সুরক্ষা দিতে গিয়ে সেটা যদি আবার সাধারণ মানুষের উপরে সমস্যা বা প্রকোপ তার নেমে আসে, সেটাও মুশকিল। কারণ বর্ডার এরিয়াজে কিন্তু আমরা এমন অনেক মানুষজনেরদেরকে পাই যে যারা হয়তো বার্টার টাইপ অফ কিনশিপ ইকোনমিতে তারা অভ্যস্ত ছিল, আদান প্রদানের ভিত্তিতে, এবং এই বর্ডারের জায়গাটা তাদের কাছে খুব প্রবলেমেটিক হয়ে ওঠে। হয়তো বর্ডারের ওপারে তাদের পরিচিত পরিজনরা রয়েছে, বা তাদের কমিউনিটি বা ক্ল্যানের মানুষজনেরা রয়েছে, যাদের সঙ্গে হয়তো তারা অর্থনৈতিক বা কিনশিপ বেসড আদান প্রদান গুলো তারা খুব ভালোভাবে করতে পারতো, সেটা এখন তারা আর পারছে না। ফলে তারাও কিন্তু একটা লিভলিহুড, মানে তাদেরও কিন্তু একটা লিভলিহুডটা কিন্তু
থ্রেটেন্ড হচ্ছে, তাদের সিকিউরিটি, তাদের স্পেস অফ সিকিউরিটি সেটাও কিন্তু থ্রেটেন। তো এইটা একটা কিন্তু মানে ওই শাঁখের করাতের মতন, যে এদিক দিয়েও কাটছে ওদিক দিয়েও কাটছে। ফলে এটাকে ট্যাকল করতে গেলে রাষ্ট্রগুলোর খুব সচেতন ভাবে পলিসি নিতে হবে। যে পলিসিটাকে যখন ফর্মুলেট করা হচ্ছে, 1 নম্বর জিনিস সেটা হচ্ছে কি, যে পলিসিটা নেওয়া হচ্ছে মানে সেটা মানুষজনকে বাদ দিয়ে পলিসি নেব সেটা করলে হবে না। মানুষের কিন্তু মেন্টাল ম্যাপিং বা তাদের কগনিটিভ ম্যাপিং, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে স্পেস, তাদের যে ইমাজারি, সেইটাকে কিন্তু মাথায় রেখে পলিসি গুলোকে নিতে হবে। অন্যদিকে আবার এই ধরনের যে নন ট্র্যাডিশনাল যে সিকিউরিটি চ্যালেঞ্জেস গুলো, সেই চ্যালেঞ্জেস গুলোকে ট্যাকেল করার জন্য কোঅপারেটিভ এনভায়রনমেন্ট দরকার। যে বর্ডার যে এরিয়াস গুলোতে, সেই এরিয়াস গুলোতে একটা কোঅপারেটিভ বাতাবরণ রাখলে কিন্তু তবেই এটা সম্ভব। কারণ যদি পারস্পরিক রাষ্ট্রগুলোর মধ্যে যারা বর্ডার শেয়ার করছে তাদের মধ্যে যদি কন্টিনিউয়াস মিসট্রাস্ট এবং থ্রেট পারসেপশন থাকে বা পারস্পরিক বোঝাপড়ার অভাব থাকে, তাহলে কিন্তু কোনো রাষ্ট্রই কিন্তু তার এই ধরনের সিকিউরিটিটাকে এনশিওর করতে পারবে না। এবং তার কাছে যতই নিউক্লিয়ার আর্সেনাল থাকুক না কেন, এই ধরনের সমস্যাগুলো তো নিউক্লিয়ার তোপ দেখে কোনো লাভ নেই। এই ধরনের সমস্যাগুলো কিন্তু কোঅপারেটিভ মেকানিজমের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। এবং এক্ষেত্রে আমি কিন্তু নিওলিবারাল ইনস্টিটিউশনের একটা গুরুত্ব খুঁজে পাই। নিওলিবারালিজমের অনেক সমস্যা আছে, যে অর্থনৈতিক ক্ষেত্রে নিওলিবারাল অর্থনীতির আমরা অনেক কুফল ভোগ করছি, হয়তো দেখতেও পাচ্ছি। এখন আবার এই কথাটাও আমাদের মধ্যে পোস্ট করোনা এই একটা ধারণাও আসছে যে গ্লোবালাইজেশন থেকে আমরা একটু পিছু হটছি। একেবারে রিট্রিট অফ গ্লোবালাইজেশন না বলে স্লোবালাইজেশন বলা হচ্ছে। তো সেই ধারণাটা হয়তো কার্যকরী হবে কি হবে না আমি জানি না, সেটা এখনো বলার হয়তো সময় আসেনি। কিন্তু নিওলিবারাল যে ইনস্টিটিউশন এবং তার মাধ্যমে যে বর্ডার এরিয়াস গুলোকে যে একটুখানি সিকিউর করার চেষ্টা করা, আমার মনে হয় সেটা হয়তো করা যেতে পারে। কিন্তু অবশ্যই সেটা লোকাল মানুষজনদের স্বার্থটাকে এলিয়েনেট করে নয়। এটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। কারণ মানুষকে বাদ দিয়ে, কারণ যা কিছুই করা রাষ্ট্রের জন্য মানুষ বোধহয় নয়, আমার মনে হয় যে মানুষের জন্য রাষ্ট্র, মানুষ ব্যতীত রাষ্ট্র হতে পারে না। তো এই জন্য আমার মনে হয় যে মানুষের গুরুত্বটাকে মাথায় রেখে তাদের কগনিটিভ ম্যাপিং, তাদের ইমেজারি, তাদের লিভিং এক্সপিরিয়েন্সটাকে মাথায় রেখে পলিসি নির্ধারণ করলে বোধহয় এই সমস্যার হয়তো একটা রিলেটিভ সমাধান আমরা পেতে পারি। অনেক ভালো লাগছে আপনার সাথে কথা বলে, এবং আশা রাখি দর্শকরাও আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছে। আমাদের সাথে ইতিমধ্যে দেশের বাইরের থেকে অনেক দর্শক যুক্ত হয়েছে, আমাদের সাথে ইউকে থেকে যুক্ত হয়েছেন, ইউএসএ থেকে যুক্ত হয়েছেন, তারা প্রোগ্রামটি উপভোগ করছে এবং একজন লিখেছেন যে গ্রেট কনভারসেশন। সো আশা রাখি দর্শকরা আপনারা আমাদের সাথে এইভাবেই থাকবেন, আমাদের প্রোগ্রামটি উপভোগ করবেন। এখানে আপনার সাথে আমি একটু একমত যে দেখা যাচ্ছে যে আপনার ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস একটি আপনার তাদের রিপোর্ট যে বের করেছিল, সেখানে কিন্তু তারা বলেছে যে এই গ্লোবালাইজেশনের মধ্যে পুয়ার আর গেটিং মোর পুয়ার এন্ড রিচার গেটস মোর রিচার। সো সেখানে কিন্তু এখানে একটি ডিভাইড কিন্তু আমরা কিন্তু দেখেছি যে দেয়ার আর দ্য সেগমেন্ট অফ দ্য রিচার কান্ট্রিজ এন্ড দ্য পুয়ারার কান্ট্রিজ। সো এখানে আসলে আমার মনে হয় আপনি একদম যুক্তি সহকারে ব্যাখ্যা করেছেন, এবং আশা রাখি দর্শকরা খুব সুন্দরভাবে জিনিসটা গ্রহণ করছে। আমাদের সাথে ইউকে থেকে যুক্ত হয়েছেন সাবিয়া খান, লিখেছেন ভালো লাগছে। সো আপনাকে অনেক ধন্যবাদ। আপনি লিখেছেন ইউএসএ থেকে যুক্ত হয়েছেন সাজ খান, উনি লিখেছেন গ্রেট কনভারসেশন এন্ড গেটিং ওয়েল। সো আমরা আশা রাখি আপনারা এইভাবে আমার সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে আছেন প্রফেসর প্রণতা, ইন্ডিয়া থেকে উনি যুক্ত হয়েছেন। তো আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস কয়েক হাজার বছর পুরানো। ব্যারি বোঝানো রিচার্ড লিটলের মধ্যে খ্রিস্টপূর্বে 3500 অব্দে সুমেরীয় শহরগুলির মধ্যে আন্তঃযোগাযোগ থেকেই এই আন্তর্জাতিক সম্পর্কটা শুরু হয়, আমরা যা জানি। স্বাধীন রাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস শুরু হয় 1648 সালে ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে। এই চুক্তির মাধ্যমে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ধারণা সূচনা করা হয়। বর্তমান সময়কে আমরা বলছি এরা অফ গ্লোবাল ভিলেজ। এবং আপনার মতে এই বিশ্বায়নের এই সময় ইন্টারন্যাশনাল রিলেশন কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন?
এক্ষেত্রে আমার একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, আমি সেইটাই বেশি করে তুলে ধরবো। কোনো থিওরিটিক্যাল বা কোনো স্কলারের আন্ডারস্ট্যান্ডিং এর বদলে আমি এখানে আমার নিজস্ব বক্তব্যের ওপরই একটু বেশি করে জোর দেবো। সেটা হচ্ছে গিয়ে যে এই যে ট্রিটি অফ ওয়েস্টফেলিয়ার মাধ্যমে যে রাষ্ট্রের সার্বভৌমত্ব, যে সভারেন্টিকে এস্টাবলিশ করা হলো, তো মানে থ্রু ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া হোয়াট উই হ্যাভ ফাউন্ড দ্যাট স্টেট ইজ সুপ্রিম, স্টেট ইজ দ্য সুপ্রিম ইনস্টিটিউশন, স্টেটের উপরে আর কিছু নেই, নাথিং ইজ অ্যাবভ দ্য স্টেট। তো রাষ্ট্রের এই যে শক্তি, রাষ্ট্রের এই যে ক্ষমতা, এই যে অবিভাজ্য যে স্যাক্রোস্যাঙ্ক যে সভারেন্টি, এই সভারেন্টির ফলে আমরা যে ধরনের আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক রাজনীতি আমরা দেখতে পাই, সেইটার সঙ্গে সঙ্গে যখন আমরা গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের তত্ত্বকেও আমদানি করলাম, যে বিশ্বের দরবার খুলে দাও, বর্ডার খুলে দাও, দিয়ে আমরা ট্রেড করব, আমরা যোগাযোগ করব, সবকিছু করব। But in reality, how far we are doing the people to people connectivity? আমরা অনেক কানেক্টিভিটির কথা বলছি, we are talking about lot of trade relations, treaties, ties, road connectivity, river connectivity, অনেক কিছু বলছি, কিন্তু বাট এই যে যদি গ্লোবাল ভিলেজের এই যে ধারণা, গ্লোবাল ভিলেজ যদি আমরা বলি বা বিশ্ব সম্প্রদায় যদি আমরা বলি, গ্লোবাল কমিউনিটি যদি আমরা বলি, এই গ্লোবাল কমিউনিটিতে আমরা কাদের অ্যাকোমোডেট করছি, কারা এই কমিউনিটির পার্ট হচ্ছে? আমরা সেটা কি বলতে পারবো যে এক্স্যাক্টলি আমরা বিশ্বের সবাইকে এই কমিউনিটির অন্তর্ভুক্ত করতে পারছি? গ্লোবাল ভিলেজ বা গ্লোবাল কমিউনিটির সবাই অন্তর্ভুক্ত হচ্ছে? আমার মনে হয় যে গ্লোবাল কমিউনিটি ধারণাটা এখন সংকুচিত হয়ে যাচ্ছে। যেমন করে জাতির ধারণাটা এখন সংকোচন হচ্ছে, যে জাতি মানে আমরা জাতিতে কিন্তু সবাইকে ইনক্লুড করতে পারছি না। জাতিতে কিছু শ্রেণী, যাদের কিনা জাতি হিসেবে পরিচিত হওয়ার জন্য সেই শক্তি সামর্থ্য রয়েছে, ধনী শ্রেণী, তারা হয়তো জাতির অন্তর্ভুক্ত হতে পারছে। ঠিক তেমন করেই গ্লোবাল ভিলেজে মানে অঙ্গ হিসেবে আমরা ধরে নিচ্ছি সেই সমস্ত মানুষজনেদের বা সেই সমস্ত কমিউনিটিদেরকে বা সেই সমস্ত দেশগুলোকে, যেখানে আমরা দেখছি যে কি বলবো, যে অর্থনৈতিকভাবে তাদের শ্রীবৃদ্ধি অনেক বেশি ঘটেছে বা টেকনোলজিক্যালি তাদের শ্রীবৃদ্ধি অনেক বেশি ঘটেছে। তো আমরা এই ধরনের গ্লোবাল ভিলেজ বা গ্লোবাল কমিউনিটিতে আমরা কি ট্রাইবাল বা ইন্ডিজেনাস পিপল বা এথনিক পিপল, তাদেরকে কি আমরা ইনক্লুড করতে পারছি? বা তাদের এই কমিউনিটিতে তাদেরকে ইনক্লুড করে তাদের স্বার্থ দেখা, সেটা কি আমরা করতে পারছি? When we are actually forming a community, it means that we will be having some community interest, that we are going to serve some interest of the community. But কমিউনিটিটাকেই আমরা সংকোচন করে দিচ্ছি, কারণ আমরা ওই মানুষগুলোকে তার ভেতর আনতেও পারছি না, তাদের সুযোগ সুবিধা আমরা দেখতেও পাচ্ছি না। আমরা গ্লোবালাইজেশনের কথা বলছি, নিওলিবারাল ইকোনমি, উই আর ইমপ্লিমেন্টিং নিওলিবারাল ইকোনমি, উই আর ডুইং ট্রেডস এন্ড অল, বাট যখন ইন্টারনালি ডিসপ্লেস পার্সন হচ্ছে, হয়তো শিল্প করতে গিয়ে, হয়তো রাস্তা তৈরি করতে গিয়ে, হয়তো বড় বড় রোড কানেক্টিভিটি তৈরি করতে গিয়ে, ইন্ডিজিনাস পিপলরা তাদের লিভলিহুড, তাদের যে অরণ্য, তাদের বসতি থেকে তারা উৎখাত হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারছি না। সেই জায়গাগুলো, তাদের যে মিজারিজ, সেইগুলো কিন্তু গ্লোবাল কমিউনিটি কতটা ভোকাল হতে পারছে? হয়তো চারটে আলোচনা হচ্ছে, হয়তো কিছু পিটিশন জমা পড়ছে, হয়তো কিছু কেস হচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে সেটা নিয়ে সদর্থক ভাবে এখনো ভাবনা চিন্তার জায়গাটা হয়নি। গ্লোবাল কমিউনিটিটা তারাই সেই কমিউনিটির পার্ট হয়ে উঠতে পারছে যাদের হয়তো পেটে অন্ন রয়েছে, শিক্ষা রয়েছে, যাদের হাতে অর্থ রয়েছে, তারা সেই কমিউনিটির পার্ট হচ্ছে। আমরা কিন্তু তাদেরকে কমিউনিটির পার্ট করে তুলতে পারছি না, যে যারা আগাগোড়াই বঞ্চিত ছিল তারা এখন আরো বেশি বঞ্চিত হয়ে যাচ্ছে, তারা এখন অস্তিত্ব সংকটে প্রায় চলে আসছে। তো আমার মনে হয় যে এই গ্লোবাল কমিউনিটি কথাটা বা এই গ্লোবাল ভিলেজ কথাটা সেদিনকে সার্থক হবে যেদিন সত্যিকারের ওই ইন্ডিজিনিয়াস ভিলেজেস গুলোকে আমরা এখানে অ্যাড করতে পারবো, যোগ করতে পারবো, সেদিন এই কথাটা আমার মনে হয় সার্থক হবে। তখন সত্যি সত্যি একটা বিশ্ব মানে কি বলবো, বিশ্ব সম্প্রদায় তৈরি হবে, যেখানে সেই সম্প্রদায়ের ইন্টারেস্টটা সবাই দেখবে, প্রত্যেকটা রাষ্ট্র দেখবে। এটা আমার মনে হয়। অনেক সুন্দর পারসেপশন, আপনি অনেক বিচার বিশ্লেষণ করে কথা বলছেন এবং খুব ভালো লাগছে। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত আছেন। আমাদের সাথে সাজিয়া পারভেজ লিখছেন, নাইস প্রোগ্রাম,
এবং উনি একটি কোশ্চেন করেছেন আপনার কাছে, অ্যাজ এ জেনারেল সিটিজেন হাউ ক্যান উই বেনিফিটেড বাই ইন্টারন্যাশনাল রিলেশন ইস্যুস? First of all, international relation issues are affecting our life, because when we are having, economic issues, transaction related problems, trade related problems, economic bargain related problems, or the situation like corona, that vaccines, that how vaccines will be traded, how vaccines will be distributed among the states. So these are directly affecting our lives. So it is not responsibility, but it would be great if we, take the issues into our consideration, and if we try to aware ourselves. কারণ আমরা যখন ভোট দিতে যাই, আমরা যখন আমাদের নেতাদেরকে সিলেক্ট করি সিটিজেন হিসেবে, যে নাগরিক হিসেবে, বিইং সিটিজেন, when we elect our representatives, we choose our leaders. So our leaders, are they basically capable of doing the things we have assigned them to do? আমরা কি তাদেরকে সেই যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, সেই দায়িত্বটা কি তারা ঠিকঠাক করছে? তারা তাদের দায়িত্বটা পালন ঠিকঠাক করছে কিনা সেটা আমরা তখনই অনুধাবন করতে পারবো, যখন আমরা পরিস্থিতিটাকে বুঝবো। আর পরিস্থিতিটাকে বোঝার জন্য কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক রাজনীতিটাকে বোঝাটা জরুরি আছে। এবার এই জিনিসটা হয়তো সবাই বুঝতে পারবে না, কিন্তু আমার মনে হয় যারা শিক্ষিত মানুষজন, যারা দোজ হু আর অ্যাকচুয়ালি এডুকেটেড সিটিজেন্স, তারা কিন্তু এই জিনিসটা চাইলেই একটু গ্রিপে নিতে পারেন। তারা কিন্তু একটুখানি নিজেদেরকে এই বিষয়গুলোর মধ্যে দিয়ে অ্যাওয়্যার করে নিলে তারা যেটা করতে পারেন, যে যারা এই জিনিসটা হয়তো শিক্ষার আলোতে দাঁড়াতে পারছেন না বা দেখতে পারছেন না, তাদেরকেও একটা পারসেপশন তৈরি করতে হেল্প করতে পারেন। কারণ অনেক সময় কি হয়, যে যেসব মানুষদের শিক্ষা বা অর্থ হাতে থাকছে না, people those who are deprived of proper economic position or proper education, they choose very reluctantly, they choose their leaders very reluctantly. তারা খুব reluctantly তাদের লিডার বেছে নেয়, যে আবার ওকে দেখে ভালো লাগছে, ও ওই সিনেমাতে কাজ করতো, ওই মুভি স্টার, আমি বেছে নিলাম। কিন্তু মুভি স্টার সে গ্রাউন্ড রিয়ালিটিতে নেমে এসে আমার জন্য কাজ করবে কিনা, সে আমার জন্য আমেরিকার সঙ্গে গিয়ে গলা ফাটাবে কিনা, বা আমেরিকার কাছ থেকে একটা ভালো ট্রেড ডিল করে আনবে কিনা, বা একটা সংস্থার কাছ থেকে আমার জন্য ভ্যাকসিন ছিনিয়ে আনবে কিনা, এইটা এনশিওর করছে কিনা আমার লিডার, সেটা কিন্তু দেখতে হবে। তো charismatic leaders, okay fine, charismatic leaders are there, but I think reality check should be done, and for that reason I think being a normal citizen, we should be aware of international relations or international context, at least the current contextual situation. খুব সুন্দর বলেছেন, আপনার সাথে আমিও একমত পোষণ করছি। ডেফিনেটলি আমাদেরকে দেখতে হবে যে যোগ্য নেতা বা লিডার আমাদের জন্য যারা, তাদেরকেই আমাদের সিলেক্ট করতে হবে। তাহলেই হয়তো বা একটি সমাজ, একটি পরিবেশ তৈরি হবে এবং রাষ্ট্র অবশ্যই এর দ্বারা উন্নতি হবে, এবং রাষ্ট্রের মানুষের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিতরা সুযোগ সুবিধা পাবে। আমরা লক্ষ্য করছি যে এই মহামারী করোনার কারণে গ্লোবাল ইকোনমিতে একটি বড় ধস হচ্ছে, এবং 1870 সালের পরে 2020-কে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এক্সপার্টরা অর্থনৈতিক মন্দা বলে আখ্যায়িত করছে, যেখানে গ্লোবাল ইকোনমিতে এক্সপেক্টেড লস হচ্ছে 5.8 থেকে 8.8 ট্রিলিয়ন ইউএসডি পর্যন্ত। তাহলে এমতো অবস্থায় পোস্ট করোনার সময় আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ গুলি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? এক্ষেত্রে অবশ্যই যেটা আগে আমার মনে হয় রাষ্ট্রগুলির, প্রত্যেকটি রাষ্ট্রের একটু নিজেদের অভ্যন্তরীণ দিকেও তাকানো উচিত, এবং পাশাপাশি সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে এই ধরনের কিন্তু একটা কোঅপারেটিভ এনভায়রনমেন্ট তৈরি হওয়া উচিত, যে তারা পারস্পরিকভাবে আলোচনার ভিত্তিতে এই সমস্যাকে সমাধান করবে। এবং আরো একটা জিনিস, প্রত্যেকটি রাষ্ট্রেরই উচিত যে একটা কোঅপারেশন করে চিন্তা ভাবনা করা, যে আগের অর্থনৈতিক যে মন্দা হয়েছিল বা রিসেশন হয়েছিল, সেখানে দেখা গেছিল যে
সাপ্লাই চেনের ঘাটতির ফলে কিন্তু সেই ধরনের অর্থনৈতিক মন্দা। করোনার ক্ষেত্রে কিন্তু করোনার প্রাক্কালে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ডোমেস্টিক এক্সপেন্ডিচার কমে যাচ্ছে বা ডোমেস্টিক এক্সপেন্ডিচার এখন এই লকডাউন বা এই ধরনের পরিস্থিতি বা মানুষের জব লসের ফলে ডোমেস্টিক এক্সপেন্ডিচার কিন্তু অনেক বেশি কমে যাচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রেই, এবং তার ফলে অর্থনৈতিক মন্দাটা শুধুমাত্র সাপ্লাই এর জন্য নয়, ডিমান্ডেরও কিন্তু লস হচ্ছে, ডিমান্ডও কমে যাচ্ছে, তার ফলেও কিন্তু খানিকটা হচ্ছে। তো এইরকম একটা দুমুখী ফলার সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা রাষ্ট্ররই কিন্তু এমন ধরনের চিন্তা ভাবনা করা উচিত যে ধরনের চিন্তা ভাবনাকে সামনে রেখে যে তারা একটা কোঅপারেটিভ এনভায়রনমেন্টের মাধ্যমে এমন অর্থনৈতিক ব্যবস্থা আনতে পারবে যেটা কিনা এই ডিমান্ড আর সাপ্লাই এর ব্যালেন্সটাকে ঠিক করবে। যেমন আমি এক্ষেত্রে বলতে চাই যে ওই মাইক্রো লেভেল যে ইন্ডাস্ট্রিজ গুলো আছে সেই ইন্ডাস্ট্রিজ গুলোকে চাঙ্গা করে তোলার জন্য আমার মনে হয় প্রত্যেকটা রাষ্ট্রগুলোর কিন্তু কোঅপারেট করা উচিত। কারণ এটা কিন্তু শুধুমাত্র একটা রাষ্ট্রের ব্যাপার নয় যে একমাত্র কোনো একটা পার্টিকুলার রাষ্ট্র তার ছোট ইন্ডাস্ট্রি গুলো ধসে পড়ছে তা কিন্তু নয়, প্রত্যেকটা রাষ্ট্রেরই কিন্তু ছোট ছোট ইন্ডাস্ট্রিজ গুলো ভীষণ ভাবে মার খাচ্ছে, এবং তার ফলে সামগ্রিকভাবে একটা দেশের অর্থনীতি কিন্তু খারাপ হচ্ছে এবং তার মানে বিশ্ব বাজারেও তার পারফরমেন্স খারাপ হয়ে যাচ্ছে, ফলে গোটা বিশ্বই কিন্তু এখন সেরকম একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই এমন একটা অর্থনৈতিক প্ল্যান রাষ্ট্রগুলো মানে এমন একটা কোঅপারেটিভ ভেঞ্চার নেওয়া উচিত, এমন ভাবেই জিনিসগুলোকে করা উচিত যাতে কিনা সেই জায়গাগুলোতে চাঙ্গা করে তোলা যায়, সেই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট বাড়িয়ে তোলা যায়। এবং আরো একটা জিনিস বলবো যে এই ধরনের যে বাতাবরণ তার মধ্যে অ্যাটলিস্ট যুদ্ধ ওরিয়েন্টেড পরিস্থিতি তৈরি না করাটাই বাঞ্ছনীয়। কারণ অর্থনীতিকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয় তাহলে কিন্তু অর্থনৈতিক খাতে ব্যয় কিন্তু বাড়াতে হবে, প্রত্যেকটা রাষ্ট্রকেই সেটা কিন্তু মানে বাড়াতে হবে। যে মানে এই ধরনের অর্থনৈতিক যে সমস্যাগুলোকে মোকাবিলা করার জন্য ছোট ছোট ইন্ডাস্ট্রি গুলোকে সাপোর্ট করার জন্য অর্থনীতিকে সেই দিকে ফ্লো করাতে হবে, হেলথ সেক্টরে অনেক বেশি করে খরচা করতে হবে। সেক্ষেত্রে যদি যুদ্ধ বা মিসট্রাস্ট তৈরি হয় বা যুদ্ধের বাতাবরণও তৈরি হয় তাহলে এই মিসট্রাস্টের ফলে কিন্তু কন্টিনিউয়াসলি ওই ডিফেন্সের খাতে কিন্তু টাকা চলে যাবে। সেই জিনিসটা প্রত্যেকটা রাষ্ট্রকেই কিন্তু মাথায় রাখতে হবে যে যখন তারা পারস্পরিক ডিল করছে বা পারস্পরিক তারা যখন সম্পর্কটাকে হিসেব করে নিচ্ছে বা এস্টিমেট করছে সেই সময় এই ধরনের মিসট্রাস্ট বা এই ধরনের যুদ্ধ পরিস্থিতিগুলোকে যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। কারণ যুদ্ধের বাতাবরণ তৈরি হওয়া মানেই হচ্ছে কি যে আমার এই অস্ত্র সম্ভার তৈরি করে শত্রুর মোকাবিলা করার জন্য আমাকে রেডি থাকতে হবে। আদপে সেই অস্ত্রটা কাজে লাগছে কিনা না লাগছে সেটা ফ্যাক্টর নয়, কিন্তু আমি অস্ত্রটা মজুত করবো এবং তার জন্য একটা বিপুল অর্থ ব্যয় হচ্ছে। তো এই ধরনের মিসট্রাস্ট কিন্তু এখন আমার মনে হয় যে সরিয়ে রাখার সময় এসেছে, এবং এই সময়টা কিন্তু মানে করোনাটাকে কিন্তু আমরা একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার হিসেবে ধরতে পারি এবং সেটার বিরুদ্ধে সমস্ত রাষ্ট্র লড়ছে। তো এইরকম একটা পরিস্থিতিতে বিশ্বের যে কটা বড় রাষ্ট্র আছে যারা কোঅপারেশন করতে পারে, এই ধরনের সিচুয়েশন তারা ক্রিয়েট করতে পারে, তাদের কিন্তু এই জিনিসটা আগে এনশিওর করা উচিত যে তাদের মধ্যে এই কোঅপারেশন গুলো তারা গড়ে তুলবে, এবং তারপরে যে আরো সেমি পেরিফেরির যে রাষ্ট্রগুলো রয়েছে তাদেরও উচিত যে এই জিনিসটার মধ্যে তারা কোপ আপ করবে, এরকম ধরনেরই পলিসি তারা নেবে। এই মুহূর্তে যুদ্ধ মিসট্রাস্ট হানাহানি বা অর্থ সম্ভারটাকে বাড়িয়ে তোলা বা একে দেখানো যে আমার কতটা অর্থ সম্ভার মানে অর্থ সম্ভার কতটা রয়েছে, আমার মনে হয় এইটা বোধহয় এখন প্রয়োজন নেই। কোঅপারেটিভ এনভায়রনমেন্টটা ভীষণ ভীষণ ভাবে জরুরি। খুব সুন্দর কথা বলছেন আপনি, এবং অনেক দর্শকই উপভোগ করছেন, অনেক দর্শক বলছেন ভালো কথা বলছেন, অনেকে বলছেন নাইস প্রোগ্রাম, এবং অনেকে আবার বলছেন এগ্রিড উইথ ইট। সো দর্শকরা উপভোগ করছেন আপনার মতামতগুলিকে। এবং যেটা দেখা যাচ্ছে যে আপনি একটি কথা বলেছেন যে মাইক্রো এবং ম্যাক্রো আসলে এই অবস্থাতে আমাদের আসলে ইকোনমিক্স এর এই দুই ধারাতেই কিন্তু এফেক্টেড, এবং মাইক্রো এবং ম্যাক্রো দুটা লেভেলই কিন্তু এখন আমরা দেখছি যে এফেক্টেড, এবং যেখানে জিডিপির পরিমাণ কিন্তু ওয়ার্ল্ড জিডিপি কিন্তু আপনার এফেক্টেড, এবং আলটিমেটলি যেখানে ওয়ার্ল্ড জিডিপি এফেক্টেড সেখানে প্রত্যেকটি রাষ্ট্র কিন্তু এফেক্টেড হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে আপনার অনেক বড় বড় অর্গানাইজেশন তাদের মেইন যে আপনার প্রোডাকশন আছে সেখান থেকে সরে গিয়ে আপনার কিছু অল্টারনেটিভ প্রোডাকশনে তারা চলে যাচ্ছে। সো এখানে কিন্তু দেখা যাচ্ছে চায়নাতে একটি
বিশাল বড় ধস নামছে, এবং তার সাথে সাথে ইউএস এর কথাও আমরা সেভাবেই বলতে পারি। এবং আপনার সাথে আমি আসলে একমত যে এই সময়টা সবার সাথে সবার সম্পর্ক ভালোভাবে বজায় রেখে এই করোনার বা পোস্ট করোনা এবং এই পরিস্থিতিতে যে ইউএস এবং চায়নার মধ্যে যে ব্লেম গেমটা চলছে, যে কার কার গাফিলতির জন্য করোনা স্প্রেড করেছে, কখনো ইউএসএ বলতে চায় যে এটা চায়নার গাফিলতি, যে চায়না টাইমলি হু কে রিপোর্ট দেয়নি, ডাব্লিউএইচও কে প্রপার রিপোর্ট দেয়নি বলে এই সমস্যা। আবার চায়না অন্য দিক থেকে জানাচ্ছে যে না, আমাদের সায়েন্টিস্টরা আগে থেকে এই জিনিসগুলো সম্পর্কে অ্যাওয়্যার করেছিল, আমেরিকা খুব রিল্যাক্টেন্টলি এই বিষয়টাকে ডিল করেছে, তার জন্য অনেক বেশি স্প্রেড করে গেছে। তো এই যে ব্লেম গেম গুলো, আমার মনে হয় আপাতত এই ব্লেমস গুলোকে আপাতত সরিয়ে রাখার সময় এসেছে, এবং বিশ্বের যে কটা বড় রাষ্ট্র যারা রেসপন্সিবল, তাদের এই মুহূর্তে দে শুড অ্যাক্ট রেসপন্সিবল। মানে তারা বড় রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে, তাদের শক্তির কথা তারা বলছে, কিন্তু যদি তারা রেসপন্সিবলি অ্যাক্ট না করতে পারে, তাহলে আমার মনে হয় না যে এই পরিস্থিতিতে কোনো মানেই হয় না তাদেরকে নেতৃত্ব, বিশ্ব নেতৃত্ব হিসেবে ধরে না। বিশ্ব নেতৃত্ব হিসেবে আমরা তখনই তাদেরকে ধরতে পারবো যদি তারা রেসপন্সিবলি কোনো অ্যাক্ট করে। আপনি আপনার অনেক গবেষণাতে দেখিয়েছেন ম্যারিটাইম জিওগ্রাফি এবং ইটস রিলেশনশিপ উইথ জিও ইকোনমি নিয়ে আলোচনা করেছেন। ইন্টারন্যাশনাল রিলেশন চ্যাপ্টারে এর ভূমিকা বা গুরুত্ব কতটুকু বলে আপনি মনে করছেন? আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে ম্যারিটাইম জিওগ্রাফি বা ম্যারিটাইম রিলেশনস এর গুরুত্ব অপরিসীম। কারণ আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি সব ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে ডিসপিউটস নিয়ে কিন্তু ভীষণ রকমের গোটা বিশ্ব আলোড়িত হয়েছে। এবং খুব রিসেন্টলি আমরা যদি দেখি যে সাউথ চায়না সি, ইস্যুস অফ সাউথ চায়না সি, মানে চায়নার সঙ্গে সাউথ ইস্ট এশিয়া এবং এশিয়া প্যাসিফিকের রাষ্ট্রগুলোর দ্বন্দ্বের কারণটাই হচ্ছে গিয়ে কি, যে ওই সাউথ চায়না সি যে আইল্যান্ড গুলো আছে, স্প্র্যাটলিস, প্যারাসেল, এই সমস্ত আইল্যান্ড গুলোর ওপরে ক্লেম। আসলে কি, যে যেহেতু মানে স্ট্রেটস অফ মালাক্কা এবং যে সাউথ চায়না সি যে সি রুটটা, ওটা ট্রেডের জন্য মানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে গিয়ে কি, যে জিওগ্রাফিক্যাল লোকেশন ইজ বিইং ইম্পর্টেন্ট ফর ইকোনমি, সো দ্য জিও ইকোনমিক সাইড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো ম্যারিটাইম জিওগ্রাফির ক্ষেত্রেও সেই জিনিসটাই হচ্ছে, যে একটা ট্রেড রুট বা একটা সি রুট, সেটা ভীষণভাবে অর্থনৈতিক দিক থেকে সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এবং সেই জায়গাটা নিয়ে কিন্তু পারস্পরিক দ্বন্দ্ব বিভিন্ন রাষ্ট্রের মধ্যে হচ্ছে। এবং আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক রাজনীতিতে যেমন গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ এই নিয়ে সি রুটস বা সি মানে সি ল্যান্ড ইত্যাদি নিয়ে কিন্তু অনেক রকমের ট্রিটি হয়েছে, অনেক রকমের আলোচনা হয়েছে। এবং যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসেও কিন্তু দেখা গেছে যে এই সাউথ চায়না সির বিষয়টিকে কিন্তু উত্থাপন করা হয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কিন্তু তার ভার্ডিক্ট দিয়েছে এবং খানিকটা চায়নার বিরোধিতা করেই দিয়েছে। তো এই ধরনের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু ম্যারিটাইম জিওগ্রাফিকে কেন্দ্র করে হয়। বা আমরা যদি ভারতবর্ষের কথাও চিন্তা করি, তাহলে ভারতবর্ষেরও কিন্তু ইন্ডিয়ান ওশান রিজিয়নে ভারতবর্ষের একটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে সেই জায়গাটা কতটা সিকিওর থাকবে কি থাকবে না সেটা নিয়ে সমস্যা। এবং সেখানকার রাষ্ট্রগুলোর মধ্যেও কিন্তু এই ধরনের ধারণা আছে যে কোথাও ভারতও একটুখানি আস্ফালন করছে ওই জায়গাগুলো, ওই ছোট রাষ্ট্রগুলোর ওপরে। যদিও ভারতবর্ষ অনেকবারই তার স্ট্যান্ড পয়েন্ট জানিয়েছে যে ভারতবর্ষ কখনোই অ্যাগ্রেসিভ নয়, ভারতবর্ষের ফরেন পলিসি খুব একটা অ্যাগ্রেসিভ নয়, কিন্তু এই ধরনের বাদানুবাদ কিন্তু হয়। তো আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে বা আন্তর্জাতিক রাজনীতি ক্ষেত্রে ওই জন্য ম্যারিটাইম জিওগ্রাফি বা জিও ইকোনমিক্স এর গুরুত্ব অত্যন্ত ভাবে, মানে এই প্রত্যেকটা বিষয় পরস্পরের সঙ্গে ভীষণভাবে রিলেটেড, কোনোটাকে বাদ দিয়ে কোনোটা পড়া বা আলোচনা করা ভীষণ মুশকিল। ছাত্র হিসেবেও আমাদের এই জিনিসগুলোকে খুব ভালোভাবে জানতে হয়, যেমন ভাবে কেমন মানে কিভাবে ইন্টারন্যাশনাল রিলেশন বা ইন্টারন্যাশনাল পলিটিক্সে জিওগ্রাফি কিভাবে গুরুত্ব পাচ্ছে, বা সি রুটস কিভাবে গুরুত্ব পাচ্ছে, বা সেখানে অর্থনৈতিক তার দিক মানে দৃষ্টিভঙ্গিটা কি, কেন কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল লোকেশন সেটা অর্থনীতির দিক থেকে এত গুরুত্বপূর্ণ। তাই আমরা এখন এই জিও পলিটিক্স এর সঙ্গে সঙ্গে জিও ইকোনমি টার্মটাকেও এখন বেশি
ব্যবহার করছি। আগে এই জিনিসটা, এই টার্মটা খুব একটা ব্যবহৃত হতো না, কিন্তু এখনকার দিনে এই টার্মটা বেশি ভাবে ব্যবহৃত হচ্ছে খুব রিসেন্টলি। তো আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী অন্তত আমি এটাই পাই। ডেফিনেটলি, কারণ আমরা এর সাথে ম্যারিটাইম ট্রেডেরও একটি কানেকশন দেখছি, এবং সেখানে আপনার যেটা হচ্ছে ওশান ইকোনমি বা ব্লু ইকোনমি যেখানে আমরা বলছি, সেখানে কিন্তু আলটিমেটলি এগুলির কিন্তু প্রভাব আমরা লক্ষ্য করছি। সো ম্যারিটাইম জিওগ্রাফির সাথে ম্যারিটাইম ইকোনমিক্স এবং সামরিক বিষয়গুলো এর মধ্যে চলে আসছে, যে ব্লু ওয়াটার নেভি, ব্ল্যাক ওয়াটার নেভি, গ্রিন ওয়াটার নেভি, কার কতটা নাভাল ক্যাপাবিলিটি, সেটাও কিন্তু এই ম্যারিটাইম রিলেশনস এর ক্ষেত্রে ভীষণ ভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। যেমন চায়নার ক্ষেত্রে আমরা বলি যে চায়নার নেভি কিন্তু এখন বেশ শক্তিশালী, বা ভারতবর্ষের নেভি যদি আমরা দেখি যে ইন্ডিয়ান ওশানের পার্সপেক্টিভে বেশ যথেষ্ট শক্তিশালী, মানে ইন্ডিয়ান ওশানকে কিন্তু প্রোটেক্ট করার মতন ক্ষমতা কিন্তু ভারতবর্ষের এই মুহূর্তে খানিকটা হলেও রয়েছে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে অনেক দর্শক ইতিমধ্যে যুক্ত হয়েছেন, অনেকে বিভিন্ন ভাবে তাদের মতামত দিচ্ছেন। অনেকে বলছেন রিয়েলি নাইস প্রোগ্রাম। হানিফ তালুকদার উনি বলছেন ভালো কথা বলছেন, নাইস প্রোগ্রাম। তরুণ বিশ্বাস বলছেন আই এগ্রি উইথ ইউ। আমেরিকার সাথে আমাদের ইউএসএ থেকে আমাদের সাথে যুক্ত আছেন একজন দর্শক, উনি বলছেন ভেরি মিনিংফুল, থ্যাংক ইউ। তো আপনাদের অনেক ধন্যবাদ, এভাবেই আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে আজকে আছেন প্রফেসর প্রণেতা, ভারত থেকে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে। আমরা আলোচনা করছিলাম ইন্টারন্যাশনাল রিলেশন অন গ্লোবাল ভিলেজ। এ পর্যায়ে আমরা একটু আপনার কাছে জানতে চাবো যে আন্তর্জাতিক শক্তি নিয়ে ইন্টারন্যাশনাল রিলেশন স্টাডিতে অনেক রাষ্ট্রবিজ্ঞানী অনেকভাবে তাদের মতামত দিয়েছেন, এবং প্রফেসর হার্টম্যান একটি স্টাডিতে বলেছেন যে আন্তর্জাতিক শক্তি বৃদ্ধিতে বিভিন্ন উৎপাদন পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এখানে যদি আমরা অর্থনৈতিক উন্নতি দ্বারা জাতীয় শক্তিকে পরিমাপ করি, তাহলে একটি রাষ্ট্র কি পরিমাণ সম্পদ থাকলে আমরা বলতে পারি এটি জাতীয় শক্তিতে উন্নয়নের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? অর্থনীতির গুরুত্ব কোনোদিনই অস্বীকার করার নয়, উৎপাদনের গুরুত্ব অস্বীকার করার নয়। কারণ যদি আমরা চায়নার উত্থান দেখি, চায়নার উত্থানটা কিন্তু এই উৎপাদনের হাত ধরেই, যে চায়না কিন্তু একটা বিপুল ভাবে প্রোডাকশন করা এবং তার মার্কেট করা, এর মাধ্যমেই কিন্তু অর্থনৈতিক দিক থেকে বলীয়ান হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সামরিক শক্তি বাড়িয়েছে। কারণ স্বাভাবিকভাবেই এটা খুব, মানে একটা খুব সমানুপাতিক হিসেবেই চলে যে সামরিক শক্তি তার বেশি হবে যার অর্থনৈতিক শক্তি বেশি। কারণ আমার যদি অর্থ বেশি থাকে তবেই আমি নতুন ওয়েপন্স আই ক্যান পারচেস, লেটেস্ট ওয়েপন্স ইফ আই এম ইকোনমিক্যালি কেপেবল। আমার দেশের মানুষজন যদি খেতে না পায়, একদমই যদি আমি তাদেরকে খাবার এনশিওর না করতে পারি, তাহলে আমার পক্ষে পুরোপুরি অস্ত্রের সম্ভার বাড়ানো কিন্তু সম্ভব নয়। তো এই জিনিসটা যেরকম আছে, তবে আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র অর্থনীতিকে কিন্তু জাতীয় শক্তির পরিমাপ হিসেবে দেখব না। তার কারণ হচ্ছে গিয়ে, যদি আমরা মানে ন্যাশনাল পাওয়ার এই জিনিসটা যদি আমরা চিন্তা করি, কথাটা যদি আমরা ভাবি, তাহলে নেশনের মধ্যে কিন্তু আহ, আমি আবার আসবো সেই কথাতে, যে পিপলস ইম্পর্টেন্স, যে মানুষের গুরুত্ব কিন্তু ভীষণ ভাবে অপরিসীম। যদি আমরা ভিয়েতনামের যুদ্ধের দিকে তাকাই, ভিয়েতনাম যে স্বাধীনতা অর্জন করেছিল, আমেরিকা এবং ফ্রান্সের কাছ থেকে তাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল, সেই ভিয়েতনাম অ্যাজ এ নেশন তাদের কাছে কিন্তু তখন কিচ্ছু ছিল না। একটা গেরিলা বাহিনী নিয়ে কিন্তু তারা যুদ্ধ করে, এবং তারা কিন্তু আমেরিকার খুব মানে সুসজ্জিত নতুন নতুন অস্ত্র এবং খুব মানে ফ্যাসিনেটিং টেকনোলজি এবং ফ্যাসিনেটিং লেথাল পাওয়ার্স এর সামনে কিন্তু তারা খুব বলিষ্ঠভাবে ফাইট করতে পেরেছিল। তাই জন্য আমি এক্ষেত্রে একটুখানি মানে ডিফার করব, আমি বলবো শুধু অর্থনীতি নয়, কিভাবে হিউম্যান রিসোর্সটাকে ম্যানেজ করা হচ্ছে সেটার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করছে, বা একটা রাষ্ট্রের মানুষজনদের মধ্যে কতটা আত্মশক্তি রয়েছে, তারা কতটা ইউনাইটেড ফিল করছে। একটা রাষ্ট্রে যদি রাষ্ট্রীয় নেতারা কিছু আইন কানুন ইত্যাদি চাপিয়ে দিয়ে তাদেরকে রুল করছে, বা সেই রাষ্ট্রের মানুষজনদের মধ্যে রাষ্ট্রের প্রতি ভালোবাসাটা নেই, তারা সেই রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত মনে করছে না, বা সেই জাতি হিসেবে তারা ইউনাইটেড ফিল করছে না, তখন তাদের কত অর্থ থাকুক, কত সামরিক বল থাকুক, ইট ডাজেন্ট ম্যাটার।
মানে অ্যাটলিস্ট আমি মনে করি না যে এর কোনো মানে হতে পারে। সেটা হয়তো হতে পারে যে রাষ্ট্র নেতাদের কিছু কায়েমি স্বার্থ হতে পারে, বা যদি আমরা বলি যে একটা জাতীয় শক্তি, জাতীয় শক্তি বলতে গেলে কিন্তু নেতাদের কায়েমি স্বার্থ দিয়ে শুধু সেটাকে দেখলে হবে না। আমার মনে হয় যে সেখানে অর্থনীতির পাশাপাশি মানুষের গুরুত্ব ভীষণভাবে, যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং এই যে লোক বল, একটা দেশের যে জনসংখ্যা সেটাকে কিভাবে প্রপারলি ম্যানেজ করা হচ্ছে, সেটাকে কিভাবে প্রোডাক্টিভ করে তোলা হচ্ছে, বা সেই দেশের জনগণ রাষ্ট্রের সঙ্গে কতটা সম্পৃক্ত অনুভব করছে, আমার মনে হয় যে সেটাও কিন্তু ন্যাশনাল পাওয়ারের মাপকাঠি হওয়া উচিত। এক্ষেত্রে হয়তো আমি একটু কনভেনশনাল ধারণাগুলোর থেকে হয়তো একটু ডিফার করব, তবে আমার মনে হয় না যে সব কনভেনশনাল ধারণার সঙ্গে আমি ডিফার করছি, কারণ অনেক মানে অনেক স্কলাররাই কিন্তু এই ধরনের ধারণা তারা মনে করেন যে মরাল পাওয়ার, একটা একটা রাষ্ট্রের মানুষজনেদের মরাল পাওয়ার কিন্তু অনেক বেশি মানে ম্যাটার করে আর কি। এটা খুবই গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি, কারণ যেটা হচ্ছে আপনার কথা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে একটি রাষ্ট্রকে তার মানুষজনকে স্কিল ডেভেলপ করতে হবে, অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যেটা আপনি বললেন, তাহলে হিউম্যান স্কিল ডেভেলপের মাধ্যমে আমি রাষ্ট্রীয় শক্তি এবং অর্থনৈতিক উৎপাদনকে বাড়াতে পারি, এবং এটা আমার একটি শক্তি হিসাবে কাজ করবে। জি। আমরা একটু আপনার কাছে জানতে চাবো যে একজন ছাত্র বা ছাত্রী কেন ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয় নিয়ে লেখাপড়া করবে, এবং যা ছাত্র বা ছাত্রীর ভবিষ্যৎ বা ক্যারিয়ার করতে এই বিষয়টি স্টাডি কতটুকু গুরুত্ব বহন করে, এবং একজন গবেষক কি কি বিষয় নিয়ে এই স্টাডিতে গবেষণা করতে পারে বলে আপনি মনে করেন? একটা তো বিষয় এক্ষেত্রে আমি বলবো যে ছাত্র হিসেবে, মানে আমি যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশনস পড়েছি, আমি এই মানে আমার ছাত্রাবস্থাটায় যদি আমি ফিরে যাই, তাহলে আমি একটা জিনিস যেটা পাই সেটা হচ্ছে কি একটা ভীষণ এনথুসিয়াজম হয় এই সাবজেক্টটা। বোধহয় যারা পড়তে যায় তাদের মধ্যে একটা খুব উদ্দীপনা থাকে, কারণ এই সাবজেক্টটা ভীষণ এভলভ করছে, এমার্জ করছে, এবং এই সাবজেক্টটা এতটাই, যেটা আমি প্রথমেই বললাম যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা ভীষণ ভাস্ট। মানে কোথায় এথনিক ক্লিনজিং হচ্ছে, বা কোথায় একটা পজিটিভ হিউম্যান রাইটস অ্যাকশন নেওয়া হয়েছে, বা হিউম্যান রাইটস ওয়াচ কি বলছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু ব্রডলি দেখতে গেলে আন্তর্জাতিক সম্পর্কের মানে দায়রার মধ্যে চলে আসছে। ফলে ইট ইজ ভেরি মাচ ফাস্ট অ্যান্ড ইন্টারেস্টিং। ইন্টারেস্টের দিক থেকে আমি বলবো যে ছাত্রদের কাছে কিন্তু এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং হয়, যে অনেক কিছু জানার একটা ব্যাপার থাকে, যে অনেক কিছু আমরা বুঝতে পারি, জানতে পারি, সেই জিনিসটা কিন্তু একটা ইন্টারেস্ট দেয়। এবং আমার মনে হয় যে নতুন যে কারেন্ট যে জেনারেশন এখন আসছে, তারা মানে এখন ইন্টারনেট তাদের হাতের মুঠোয়, অনেকেই ইন্টারনেটের সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছেও না, কিন্তু তাদের মধ্যে কিন্তু নতুন নতুন জিনিস জানবার একটা স্পৃহা কাজ করে। তো এই স্পৃহাটা কোথাও আমার মনে হয় যে একটা পজিটিভ দিকে চ্যানেলাইজ করা যেতে পারে, তাদের এই যে পজিটিভ এনার্জি সেটাকে এই সাবজেক্টের মাধ্যমে কিন্তু একটা ফ্রুক্টিফাই করা যেতে পারে। এবারে আসি হচ্ছে গিয়ে যে যদি কেরিয়ার ওরিয়েন্টেড বিষয়ের মধ্যে আসি, এক নম্বর বিষয় হচ্ছে গিয়ে যে ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টটা নিয়ে বিভিন্ন দেশে এবং পাশ্চাত্যের দেশগুলো থেকে আরম্ভ করে আমাদের প্রাচ্যের দেশগুলোর মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে চর্চা বিপুল ভাবে হচ্ছে। পাশ্চাত্যের দেশগুলোতে তো আগাগোড়াই হয়েছে, এখন প্রাচ্যের দেশগুলোতেও কিন্তু খুব ভালোভাবে হচ্ছে। ফলে যে ইনস্টিটিউশনস গুলো গড়ে উঠছে সেখানে কিন্তু গবেষণা এবং অধ্যাপনা এসবের সুযোগ কিন্তু মানে অতিরিক্ত ভাবে বাড়ছে। এছাড়াও এখন যেটা হয়েছে যে বিভিন্ন কোম্পানিজ গুলো, বিভিন্ন যে নিউজ মিডিয়া বা বিভিন্ন কোম্পানি যারা কিনা ট্রেড ডিল করছে, বা যারা কোনো পার্টিকুলার জিনিসপত্র নিয়ে মার্কেট রিসার্চের মধ্যে রয়েছে, তারাও কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনস পড়া ছাত্রছাত্রীদেরকে রিক্রুট করতে চাইছে, যেহেতু তাদের নলেজের ব্যাপ্তিটা অনেক বেশি, তারা এই জিনিসগুলো অনেক বেশি জানছে। আমি যেহেতু নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমাদের যখন ক্যাম্পাসিং হয় তখন কিন্তু আমরা দেখেছি যে পাবলিশিং হাউস থেকে আরম্ভ করে নিউজ চ্যানেল গুলো কিন্তু মানে তারা এসে কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের থেকে যারা পড়াশোনা করছে সেই সমস্ত ছেলে মেয়েদেরকে রিক্রুট করে নিয়ে যাচ্ছে।
তো আমার মনে হয় যে এই আন্তর্জাতিক সম্পর্ক যারা পড়ছে তারা শুধুমাত্র গবেষণা তো বটেই, এবং গবেষণারও অনেক রকম দিক, যে একেবারে সাবজেক্টের যে কোর জায়গাগুলো আছে সেগুলোতেও তারা গবেষণা করতে পারে, আবার মিডিয়া পার্সপেক্টিভ থেকেও করতে পারে, বা মানে কোনো মার্কেটের পার্সপেক্টিভ থেকেও কিন্তু তারা সেই জিনিসগুলো নিয়ে অ্যানালিসিস করে দেখতে পারে, বা সেই ধরনের রিক্রুটমেন্টের জায়গা কিন্তু রয়েছে কোম্পানিজ গুলো বিভিন্ন। এছাড়াও রয়েছে হচ্ছে কি বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কস রয়েছে। এখন থিঙ্ক ট্যাঙ্ক ব্যাপারটা খুব ফ্যাশনেবল হয়ে উঠেছে, যে বিভিন্ন কান্ট্রিতে থিঙ্ক ট্যাঙ্কের এখন ভীষণ গুরুত্ব বাড়ছে। থিঙ্ক ট্যাঙ্ক গুলো রাষ্ট্রের পলিসি নির্ধারণ করতে সহায়তা করছে, ফলে থিঙ্ক ট্যাঙ্কেও কিন্তু পলিসি রিসার্চে অনেক মানুষজন যুক্ত হতে পারছে, রিসার্চে রিক্রুটমেন্ট খুব ভালোভাবে হচ্ছে। সেই জিনিসটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক পড়লে সম্ভব হয়। আমার মনে হয় যে এটার একটা বিশেষ গুরুত্ব আছে যারা আন্তর্জাতিক সম্পর্ক পড়ছে। এছাড়াও কম্পিটিটিভ এক্সামে আন্তর্জাতিক সম্পর্কটা যারা পড়ছে তারা এই নর্মাল সিভিল সার্ভিসেস বা অন্যান্য চাকরির যে পরীক্ষা টরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু তারা বেশ বেনিফিটেড হয়, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রশ্ন ইত্যাদি কিন্তু আসে, এবং ইন্টারভিউ এর সময় যখন গ্রুপ ডিসকাশন হয়, বিভিন্ন কোম্পানিজ গুলো যখন রিক্রুট করতে যায়, তখন কিন্তু এই ধরনের অনেক টপিকে গ্রুপ ডিসকাশন করতে দেয়। তো আমার মনে হয় যে এই দিক থেকে আন্তর্জাতিক সম্পর্কে ছাত্ররা একটুখানি কিন্তু এক গোলে একটু এগিয়ে থাকবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমরা যতটুকু জানি আপনি নিজেও পিএইচডি করছেন আন্তর্জাতিক একদম পলিটিক্যাল সায়েন্সের উপরে বিদ্যাসাগর ভার্সিটি। সো একদম আমি আমি এই জন্যই ছাত্রছাত্রীদেরকে বলবো যে প্রফেসর প্রণেতা যেভাবে বলছেন যে এটা একটি অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একটি স্টাডি, এবং এই স্টাডির মাধ্যমে আপনি অনেক সুন্দর একটি ক্যারিয়ার করতে পারেন, নট অনলি ইন ইউর কান্ট্রি, অলসো দ্য হোল ওয়ার্ল্ড অর দ্য অ্যাব্রড অলসো। আমরা এ পর্যায়ে একটু ভিন্ন ধারার একটি কোশ্চেন বা একটি প্রশ্ন আপনার সামনে রাখতে চাই। রুরাল আরবান মাইগ্রেশন বা ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, এই ইস্যুগুলোকে ইন্টারন্যাশনাল রিলেশন কিভাবে ব্যাখ্যা করছে, এবং এই করোনার মহামারী কালে মাইগ্রেশন কনসেপ্টটি প্রতিটি রাষ্ট্রকে কিভাবে পর্যবেক্ষণ করা উচিত বলে আপনি মনে করছেন? মাইগ্রেশন তো বিষয়টা আগেও ছিল, কারণ মাইগ্রেশন এই ইনওয়ার্ড মাইগ্রেশন বা আউটওয়ার্ড মাইগ্রেশন, মানে কোনো একটি স্থানে মানুষজন মাইগ্রেটেড হয়ে আসছেন, আবার কোনো একটি স্থান থেকে বেরিয়ে যাচ্ছেন। এই বিষয়টা কিন্তু নতুন নয়, এই বিষয়টা কিন্তু এর আগেও ছিল, এবং এই নিয়ে কিন্তু অনেক জায়গাতে ভীষণ রকমের সমস্যা সৃষ্টি হয়। যেটা হয় হচ্ছে গিয়ে যে যখন ইনওয়ার্ড মাইগ্রেশন হচ্ছে, যে কোনো একটি স্থানে বাইরের কোনো জায়গা থেকে বা বাইরের দেশ থেকে যখন মানুষজন আসছেন, তারা যখন অর্থনীতির মানে সেখানের অর্থনীতির পার্ট হয়ে উঠছেন বা সেখানে কর্মসংস্থান খুঁজছেন, দে আর গেটিং এমপ্লয়েড দেয়ার, তখন কি হয় যে লোকাল সিটিজেন বা লোকাল পিপল আর বিং অ্যানয়েড টু দেম। তারা কোথাও কিন্তু কিছুটা হলেও জেনোফোবিক হয়ে যান, যে বাইরের জায়গা থেকে এসে আমাদের কর্মসংস্থান, আমাদের চাকরি বা আমাদের লিভলিহুডটাকে কেউ ছিনিয়ে নিচ্ছে। কেউ ডেমোগ্রাফিক অল্টারেশনের ভয় পাচ্ছে, যেমন আসামে ক্ষেত্রে আমরা দেখি যে ভারতবর্ষের আসামে একটা ডেমোগ্রাফিক অল্টারেশনের ভয় কিন্তু ওখানের মানুষজন, এবং স্পেশালি যারা ট্রাইবাল মানুষজন, ইন্ডিজিনাস মানুষজন, তাদের মধ্যে কিন্তু এই ভয়টা কাজ করে যে বাইরের লোকজনেরা এখানে এসে গেলে আমাদের কালচার, আমাদের নিজস্ব আইডেন্টিটি সেটা মুছে যাবে। সেটা হয়তো সবটা ঠিক নয়, সেটা হয়তো অনেক ক্ষেত্রে হয়তো ভুলও হয়, ভুল প্রমাণিত হয়, কারণ একটা পার্টিকুলার ক্ল্যানের মানুষজন তারা যদি থাকেন তাহলে তাদের আইডেন্টিটি বা তাদের কালচার অত সহজে মুছে ফেলা যায় না, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। বাট these kind of ideas are there, this kind of perceptions, threat perceptions are there, and এই threat perceptions এর জন্য কি হয়, ethnic clashes। যেমন আমরা ভারতবর্ষেই দেখতে পাই যে চর এরিয়াতে, আসামের যে চর এরিয়া সেখানে আমরা নর্থ ইস্টে দেখতে পাই যে, এছাড়া বোডোল্যান্ডেও আমরা দেখতে পাই যে বোডোজ এবং সেখানে মুসলিম সেটলার্স, তাদের মধ্যে ফাইট, তাদের মধ্যে ক্ল্যাশ। কেন না ক্ল্যাশ না, তারা মনে করছে যে পরস্পর পরস্পরকে একটা ভয় পাচ্ছে যে তারা পরস্পরের বোধহয় কালচারটাকে নষ্ট করে ফেলছে, মানে বোরোজরা ভয় পাচ্ছে যে মুসলিম সেটলার্সরা তাদের জমিতে এসে থাকছে বলে
তারা তাদের কালচারটাকে দখল করে নেবে, তাদের কর্মসংস্থান ছিনিয়ে নেবে। আবার ঠিক সেরকম ভাবে কিন্তু মুসলিমরাও ভাবছে যে আমরা অত্যাচারিত হচ্ছি, আমাদেরকে প্রপারলি থাকতে দেওয়া হচ্ছে না, বা আমরা আমাদের ফেথটাকে প্রপারলি প্র্যাকটিস করতে পারছি না। তো এই ধরনের পারসেপশনস গুলো কিন্তু ভীষণভাবে মাইগ্রেশন রিলেটেড, যে যখন মাইগ্রেট করে আসছে বা মাইগ্রেট করে কোথাও যাচ্ছে। তো এই সমস্যাটা আরো প্যান্ডেমিকের সিচুয়েশনে যেটা হয়েছে, যে একটা রিভার্স মাইগ্রেশন হচ্ছে, যে যারা মাইগ্রেট করে চলে গিয়েছিল বাইরে তারা আবার তাদের জায়গায় ফিরে আসছে, যেহেতু তারা কর্মসংস্থান হারাচ্ছে। তো এই রিভার্স মাইগ্রেশনের ফলে যেটা হয়েছে, যে তারা যে জায়গা ছেড়ে চলে গিয়েছিল তারা যখন আসছে তখন মনে করা হচ্ছে যে দে আর ক্যারিং ভাইরাস, so they are the affected people. Coronavirus can affect anyone. যারা একটা প্ল্যান্ডে এক্সিস্টিং লোকজন রয়েছে, they can be affected, but they are having this kind of threat perception that the people, those who are returning to their homeland, their own space, they are carrying viruses from the foreign land. তো এই যে ধারণা, এই ধারণার ফলে কিন্তু কোথাও কোথাও সংঘর্ষ বাড়ছে, সমস্যা হচ্ছে। এবং এই সমস্যাটা কিন্তু মানে ছোট ছোট রাষ্ট্রগুলো, ডেভেলপিং কান্ট্রিজে নয়, ভারতবর্ষ, বাংলাদেশ বা পাকিস্তান বা তাদের শুধু নয়, এটা খোদ ইউকের মতন রাষ্ট্রতেও হচ্ছে। যে যারা ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য রাষ্ট্রে কাজ করতে গেছিল, বা ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য রাষ্ট্র থেকে যারা ইউকে তে কাজ করতে গেছিল, তারা যখন তাদের দেশে ফিরছে তখন তাদেরকে সেখানে অসম্ভব সমালোচনা এবং অনেক সময় ভায়োলেন্সের মুখোমুখি হতে হচ্ছে, যে তারা নাকি ভাইরাস বহন করে নিয়ে আসছে বাইরে থেকে। তো এই যে ধরনের সমস্যাগুলো, এই সমস্যাগুলো সলভ করার জন্য রাষ্ট্রের কিন্তু প্রপার পলিসি দরকার, এবং তার জন্য যেটা রাষ্ট্রগুলোর দরকার সেটা হচ্ছে প্রপার হেলথ মেজার্স। যে যারা বাইরে থেকে আসছে তাদের হেলথটাকে এনশিওর করা, তাদের হেলথ এবং লিভলিহুডটাকে এনশিওর করা, তাদেরকে প্রপার কোয়ারেন্টাইন সেন্টারে রাখা, এবং এই প্যান্ডেমিকের পরিস্থিতিতে। কিন্তু আনফরচুনেটলি বিশ্বের তাবড় তাবড় দেশগুলোর কাছে কিন্তু প্রপারলি এই পরিস্থিতি মোকাবিলা করার কিন্তু এখনো অ্যাডিকুয়েট মেজার্স কিন্তু তারা নিতে পারছে না। এবং এটার থেকেই কোথাও আমার একটা মনে হয় যে দিস ইজ ভেরি অ্যালার্মিং, যে আমাদের এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনকে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্র কিন্তু হ্যান্ডেল করতে পারছে না। দে আর হ্যাভিং নিউক্লিয়ার ওয়েপন্স, দে আর হ্যাভিং সো মেনি so different kinds of technological developments, technological measures, weapons, etc., computers, but একটা ছোট্ট ভাইরাস, একটা মানে অণুর মতন, অণু পরমাণুর থেকেও একটা ছোট কিছু একটা জিনিস, অণুজীব আর কি, সেটাকে কিন্তু মানে সেটা গোটা বিশ্বটাকে কাবু করে ফেলেছে। সো দিস ইজ ভেরি অ্যালার্মিং, আমরা তাকে কিন্তু কাবু করতে পারছি না। তো আমার মনে হয় রাষ্ট্রগুলোর এই মাইগ্রেশনের ক্ষেত্রেও সেই ধরনের পলিসি নেওয়া উচিত, যে যাতে মাইগ্রেটেড পিপল যারা, তাদের স্বার্থটা সামহাও সুরক্ষিত থাকে। কারণ মাইগ্রেশন মানুষ তখনই করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষজন মাইগ্রেশন করছে কখন না, যখন তারা তাদের অর্থনৈতিক সংস্থান করে উঠতে পারছে না। আমার প্লেসে হয়তো আমি অর্থনৈতিক সংস্থান পাচ্ছি না, তাই জন্যই কিন্তু আমি হয়তো বাইরে যাচ্ছি। সেইখান থেকে যখন আবার অর্থনৈতিক সংস্থান আমি হারিয়ে ফেলছি, আবার আমার জায়গায় যখন ফেরত আসতে যাচ্ছি, তখনও কিন্তু সমস্যা। তা একদিকে আমার অর্থনীতির অবস্থা খারাপ, আমার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, আমার হাতে চাকরি নেই, জব লস, বা আমার হাতে আমার কাজ হারিয়ে গেছে, তার মধ্যে আবার হেট্রেড, বা তার মধ্যে আবার ভায়োলেন্স। তো এই জিনিসটাকে কিন্তু রাষ্ট্রের খুব সজাগ থেকে হ্যান্ডেল করা। অনেক ক্ষেত্রে কিন্তু স্টেট মেশিনারি গুলো এর পার্ট হয়ে ওঠে, যে দেখা যাচ্ছে যে পুলিশ প্রচন্ড ভাবে অত্যাচার করছে। কোনো একটা রাষ্ট্রে হয়তো পুলিশ, তারা হয়তো মানে সাধারণ যে মানুষজনেরা হয়তো মাইগ্রেন্ট লেবার হয়তো, তারা যখন ফেরত আসছে তাদেরকে হেনস্থা করছে। তো স্টেট মেশিনারি যদি এরকম ফল্টি হয়ে যায়, তাহলে কিভাবে মানে পরিস্থিতিকে মোকাবিলা করাটা সম্ভব? তো আমার মনে হয় যে প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে এই ধরনের মেকানিজম থাকা উচিত, এবং ইউনাইটেড নেশনস বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে প্রপার গাইডলাইন্স গুলো রয়েছে, সেই গাইডলাইন্স গুলোকে ফলো করে চলাটা উচিত। এই মুহূর্তে হিসেব নিকেশ, বাদানুবাদ এগুলোকে একটু দূরে সরিয়ে রেখে হেলথ নর্মস গুলোকে, বা এই মাইগ্রেশন বা ইত্যাদি যে ট্রিটি গুলো রয়েছে, বা সেই সংক্রান্ত যে নিয়ম কানুন গুলো রয়েছে, সেগুলোকে একটু মেনে চললে বোধহয় ভালো হতো। আর তার সঙ্গে হচ্ছে গিয়ে যে দেশের মানুষজনেদের, প্রত্যেকটি দেশের মানুষজনেদেরও এই পরিস্থিতিতে একটু পেশেন্স রাখার জন্য তাদেরকে আমরা অনুরোধ করতে পারি, যে তারা যাতে মানে
মানুষ যাতে মানুষের জন্য একটু ভাবে আর কি। এইটা মানে এই অ্যাপিলটা অন্তত আমার মনে হয় আমরা পরস্পরের কাছে রাখতে পারি, যে আমরা ভাববো আশেপাশের মানুষজনের ভাববো। আমরা রোগটাকে ভয় করব, কিন্তু রোগী যারা বা যে মানুষগুলো অসহায় অবস্থায় রয়েছে তাদেরকে আমরা মানে ব্লেম করব না, ভিকটিম ব্লেম করব না, আমরা তাদেরকে মানে হেল্প করার চেষ্টা করব। অনেক সুন্দর বলেছেন আপনি, অনেক ভালো লাগছে আপনার সাথে আলোচনা অংশগ্রহণ করে, এবং দর্শকরা আপনাকে আহ, প্রচন্ড পজিটিভলি একসেপ্ট করেছে, এবং অনেকে বলছেন রাইট ইম্পর্টেন্ট কথা বলছেন, অনেকে বলছে সুন্দর কথা বলছেন, এগ্রিড উইথ ইউ। সো দর্শকরা আপনাদের আপনার এই ব্যাখ্যাগুলিকে উপভোগ করছে, এবং দর্শকরা এই পুরো প্রোগ্রামটিকে উপভোগ করছে আমার দৃষ্টিকোণ থেকে। আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই সময় আমি একটু জানতে চাবো যে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে কিছু জিনিস বলবো, সেটা হচ্ছে কি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এখন সব যোগাযোগ ইত্যাদি সবকিছু হচ্ছে। কয়েকটা জিনিস দর্শকদের কাছে অনুরোধ করবে, এটা খুব জেনারেল একটা অনুরোধ আমি করে থাকি, এটার মধ্যে ইন্টারন্যাশনাল রিলেশনস বা ইত্যাদির কোনো ব্যাপার নেই। সেটা হচ্ছে গিয়ে যে প্লিজ সবাই সবাইকে এই মুহূর্তে একটুখানি মানিয়ে নিন। কারণ অনেক সময় যেটা হয় যে দেখি যে সোশ্যাল মিডিয়াতে সবাই খুব ফ্রাস্ট্রেটেড, সবাই খুব বিরক্ত, এই পরিস্থিতিতে সবার সঙ্গে সবার হঠাৎ খুব বিবাদ হয়ে যাচ্ছে, পাবলিক শেমিং, পাবলিক নেমিং শেমিং এটসেট্রা অনেক কিছু হচ্ছে। হয়তো কেউ একটা কিছু হয়তো একটা পারফর্ম করেছেন, আহ, কারুর হয়তো সেই জিনিসটা ভালো লাগেনি, সেটা নিয়ে হয়তো তিনি খুব যাচ্ছে তাই ভাবে হয়তো ফেসবুকে বা টুইটারে বা কোথাও হয়তো কিছু একটা বলে দিলেন। তো আমার মনে হয় এই পরিস্থিতিতে আমরা সবাই যা করছি, আলোচনা করছি বা কিছু বিষয় বলছি, বা কোনো জিনিস নিয়ে কেউ হয়তো পারফর্ম করছেন, কেউ হয়তো ভালো রান্না করছেন, তো প্লিজ আমার মনে হয় যে সবাই সবাইকে একটু মানিয়ে নিন। কারণ সবাই খুব একটা প্রাকৃতিক সিচুয়েশন, একটা ব্ল্যাক সোয়ান সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেটা কিনা স্বাস্থ্যের দিক থেকে, মানসিক স্বাস্থ্যের দিক থেকে ভীষণভাবে কষ্টকর। অনেক মানুষজন তারা নানা রকম চিন্তায় আছেন, অনেকে আবার মনে করছেন যে যারা খেতে পাচ্ছে না তারা সমস্যায় আছে, যারা খেতে পাচ্ছে, যারা হয়তো ফেসবুক করতে পারছে বা যারা ইউটিউব দেখতে পাচ্ছে তারা অনেক বেটার পজিশনে আছে, তাদের প্রবলেম কি, তারা কেন এরকম করবে। তো এই এত জাজমেন্টাল না হয়ে এটাও ভাবা উচিত যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্ট্রাগল রয়েছে। আমরা যেমন ইন্টারন্যাশনাল রিলেশনসে পাই যে প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা আলাদা স্ট্রাগল থাকে, ঠিক রাষ্ট্রও রাষ্ট্রের মতন করে মানুষজনকেও যদি আমরা একটু ভাবি যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্ট্রাগল থাকে, তাদের আলাদা আলাদা মেন্টাল হেলথ, আলাদা আলাদা সিচুয়েশন থাকে। তো প্রত্যেকে যেটা চেষ্টা করছে যে এরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে যেখানে আমরা খুব কনফাইন্ড হয়ে আছি, আমরা বেরোতে পারি না, মানুষের সঙ্গে মেলামেশা করতে পারা যাচ্ছে না, বাধা সৃষ্টি রয়েছে, যে একটা গ্যাদারিং করে যে মানুষের পরস্পরের কথা শেয়ার করবে বা মৌখিক ভাবে কিছু আলোচনা করবে সেটা করতে পারছে না। তো এই পরিস্থিতিতে সবাই সবাইকে একটু ভালোবাসবার চেষ্টা করুন, সবাইকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, একটু ক্ষমা করে নেওয়ারও চেষ্টা করুন, যে যাতে আমরা পরস্পরের মানে সাইকোলজিক্যাল দিকটাকে একটু অ্যাড্রেস করতে পারি। যদি কেউ দেখি যে ডিস্ট্রেস রয়েছে, তাকে ফার্দার কষ্ট না দিয়ে তাকে একটু হেল্প করতে পারি। তো এইরকম একটা পারস্পরিক ভাবে যদি আমরা চেষ্টা করি, তাহলে হয়তো সত্যি একটা গ্লোবাল ভিলেজ, একটা গ্লোবাল কমিউনিটি তৈরি করা যেতে পারে, যার মধ্যে মানুষ মানুষের সঙ্গে কোঅপারেট করবে, এবং সেখানে খুব একটা দেশ, রাষ্ট্র, ভাষা সবকিছুর বাধাটা থাকবে না। যোগাযোগটা এরকম ভাবেই হবে যে মানুষ পরস্পরের সঙ্গে যোগাযোগ করবে এবং ভালো থাকার কিছু পথ বাতলে নেবে। তো দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে এই ধরনের আনন্দ পাওয়ার জন্য একটু মানুষের সঙ্গে কোঅপারেট করুন, পরস্পরের সঙ্গে একটু মানিয়ে চলুন। আর যা করতে ভালো লাগে, যে জিনিসগুলো ভালো লাগছে, পজিটিভ আলোচনা, পজিটিভ থিঙ্কিং, সেই জিনিসগুলোকে যতটা মানে পর্যায়ে বাড়িয়ে নেওয়া যায় সেইটা চেষ্টা করুন। ভালো থাকার চেষ্টা করুন, আর অবশ্যই যে স্বাস্থ্যবিধি সেটা অবশ্যই মেনে চলুন। সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা এখন খুব বেশি করে বলা হচ্ছে, তবে আমি বলবো সামাজিক দূরত্ব নয়, সোশ্যাল ডিস্টেন্সিং নয়, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করুক, সামাজিক ভাবে মানসিক ভাবে ভালোভাবে কানেক্টেড থাকুন। থ্যাংক ইউ। চমৎকার কথা বললেন আপনি, আমি মুগ্ধ হয়ে শুনছি, আশা রাখি দর্শকরাও শুনছে। অনেক দর্শক, একজন বলল যে আপনার কথা অত্যন্ত সুন্দর, আমরা মানবো। So, তারা বলছেন যে আপনার কথা তারা মানবে।
এবং তারা থেকে ধন্যবাদ জানাচ্ছেন অনেক সুন্দর বক্তব্য রাখার জন্য। এবং আপনার সাথে আমিও একমত যে আসলে এই করোনার মুহূর্তে আমরা আসলে একে অপরের জন্য হাত খুলে যাই এবং হাতটাকে বাড়িয়ে দিই, হাতটাকে না গুটিয়ে রাখি। আমরা একে অপরের সাথে এমন আচরণ না করি যাতে কেউ কষ্ট পাক। এবং আমাদের আশেপাশে যারা আছেন, ইভেন আমি তো এটাও বলতে চাই যে এই করোনার মুহূর্তে আপনার আশেপাশে কিন্তু অনেক পাখি পশু তারাও আছেন, তো তাদের কথাও কিন্তু চিন্তা করতে হবে। সো আলটিমেটলি এভাবেই না আমাদের মধ্যে সেই হিউম্যানিটি বা হিউম্যান বিহেভিয়ার আমাদের ক্যারেক্টারিস্টিক্স এ চলে আসবে। এবং এখানে আসলে আমার মনে পড়ে যাচ্ছে জন লিননের সেই আপনার ইমাজিন যে গানটি উনি করেছিলেন, সেই গানটির কথা আমার আসলে এখন মনে পড়ে যাচ্ছে আপনার কথা শোনার পরে। তো যাই হোক দর্শক, আমরা প্রণেতা ভট্টাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের পক্ষ থেকে এবং অবশ্যই আইপিএলএস এর পক্ষ থেকে। উনি ওনার মূল্যবান সময় দিয়ে এসেছেন, আমাদের অতিথি হয়ে এসেছেন আজকের, এবং এই অনুষ্ঠানটিতে উনি বক্তব্য রেখেছেন এবং আলোচনা করেছেন, অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা করেছেন, ওনার পারসেপশন, ওনার ভিউকে উনি ব্যাখ্যা করেছেন এবং আপনারা সেটা পজিটিভলি গ্রহণ করেছেন এবং উনিও সুন্দরভাবে আপনাদেরকে গ্রহণ করেছেন। সো আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, বর্তমান গ্লোবাল ভিলেজে কোন রাষ্ট্রই একে অপর থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। তাই একটি ভালো রাষ্ট্র, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক একটি দেশের ভবিষ্যৎ উন্নতি ও বিশ্ব শান্তির প্রতীক। কোভিড-19 আমাদের থেকে যা নিয়ে যাচ্ছে বা নিয়ে গেল তা হয়তো আর কখনোই ফিরে আসবে না। তবে আসুন সবাই হাতে হাত রেখে যেটুকু আছে সেটুকু রক্ষা করি। আমরা প্রণেতা ভট্টাচার্যকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং দর্শক, আপনারা আমাদের আজকের প্রোগ্রাম কেমন লাগলো জানাবেন। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আইপিআরএচ এর ফেসবুক পেজে লাইকের মাধ্যমে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং থাকুন নিরাপদে। ধন্যবাদ। আল্লাহ।